আমি তখন সদস্য ভর্তি আর কালেকশন শিট সমিতি ভিত্তিক যেটা সেটা দেখিয়েছিলাম। আরেকটা যে কালেকশন শিট আমাদের আছে যেটা হচ্ছে সিঙ্গেল মেম্বার, একজন একজন সদস্য করে আপনারা এন্ট্রি দিতে পারবেন, সেটা একটু এখন দেখাবো। এই যে প্রথমটা হচ্ছে সমিতি ভিত্তিক আদায়, পরেরটাই হচ্ছে সদস্য ভিত্তিক আদায়। তো সদস্য ভিত্তিক আদায়ের মধ্যে আসলে এখানে সেম ভাবে আপনার ফিল্ড অফিসার, কোন সমিতি, সদস্য, আইডি, আইডি দিয়ে চেক করে নিয়ে আসতে পারবেন। চেক করে নিয়ে আসার পরে এখানে দুইটা পার্ট আছে, এটা হচ্ছে প্রথমটা সেভিংস ইনফরমেশন, পরটা পরেরটা লোনের ইনফরমেশন। এই যে এখানে কালেকশন অ্যামাউন্ট এখানে কিছু দেখাচ্ছে না, এই মেম্বারটার হয়তো কিছু সেট করা নাই। যার সেট করা থাকবে তার আসলে সেভিংস এর কালেকশনে এখানে দেখাবে। এখন যেহেতু নাই, আমি এখানে এডিট করে টাকার পরিমাণটা নিয়ে নিচ্ছি। 50 টাকা এটা সেভিংস নিলাম, আপডেট। আর এটা হচ্ছে তার লোন ইনফরমেশন, এটা সাপ্তাহিক লোন, এটা তার আজকের সমিতি বার না। এখানে এসে আমি তার টাকাটা নিয়ে নিচ্ছি কালেকশন। আর নিচে হচ্ছে ওই যে কালেকশন টাইপ, ক্যাশে কালেকশন নাকি ব্যাংকে নাকি মোবাইল ব্যাংকে। ক্যাশে দিলাম, অফলাইন সাবমিট। এটা ওই আগের ভাষণের মতনই, এক্সেপশন কালেকশন দেওয়ার পরে যেরকম আবার ফাইনাল সাবমিট দিতে হয়, এখানেও সেম ভাবে আপনার ফাইনাল সাবমিটটা দিতে হবে। এই যে নিচে কালেকশন শিট, ফাইনাল সাবমিট। ছিলাম ফয়সালের মনে হয়। না, আমি অনলাইন সাবমিট আরেকবার দিয়ে দিব। প্রসেস একই, হ্যাঁ। ওই সিঙ্গেল কালেকশন শিট থেকে এন্ট্রি দিয়ে আবার ফাইনাল সাবমিটে এসে আবার এন্ট্রি দিবে। আচ্ছা, এটা হয়ে গেল। এরপরে হচ্ছে ওই যে বিবিধ ফি আদায় ওয়েবে যেটা দেখাইছিলাম, এটা হচ্ছে মোবাইলে বিবিধ ফি আদায়। এখানেও সেম ভাবে হচ্ছে আপনার ওই ফিল্ড অফিসার সিলেক্ট করে তারপরে সদস্যকে সার্চ করে আনবেন, সমিতি, সদস্য। আনার পরে নিচে হচ্ছে এই যে ফি গুলো আছে, পাস বই ফি, অ্যাডমিশন ফি। আচ্ছা, পাস বই ফি লেখার পাশাপাশি এখানে দেখেন একটা আছে এন্টার সিরিয়াল নাম্বার, এটা ওয়েবেও ছিল, আমি তখন বলতে ভুলে গেছি। পাসবই ফি এর একটা নাম্বার থাকে, অনেকে সিরিয়াল মেনটেন করে, যে এটা 1 নাম্বার পাসবই, এটা 2 নাম্বার পাসবই। তো ওই সিরিয়াল যদি আপনারা মেনটেন করে থাকেন এবং কত নাম্বার পাসবই আপনি দিচ্ছেন সেটার নাম্বারটা আপনি এখানে চাইলে দিতে পারেন। এভাবে দিয়ে কালেকশন ক্যাশে হচ্ছে নাকি ব্যাংকে হচ্ছে এটা সিলেক্ট করে সাবমিট দিবেন, তাহলে এটা আমার কালেকশন হয়ে যাবে। এটা ছিল আমার বিবিধ ফি। আচ্ছা, সঞ্চয় অ্যাকাউন্ট ওপেন যেটা ওয়েবে দেখাইছিলাম, এখানেও আছে সঞ্চয় অ্যাকাউন্ট খুলুন। এখানে আসবেন, এখানে এসে একই ওয়েতে প্রথমে ফিল্ড অফিসার, তারপরে সমিতি, সদস্য সার্চ করে আনলাম। আনার পরে সেভিংস অ্যাকাউন্টের মধ্যে দেখেন সেভিংস ক্যাটাগরিটা কি, ধরেন স্পেশাল সেভিংস, তারপরে হচ্ছে সেভিংস প্রোডাক্ট, ধরেন বেনিফিটটা মানে ওই যে মাসে মাসে প্রফিট যেটা নিবে, ডিউরেশনটা দিলাম। অ্যাকাউন্ট নাম্বার সিস্টেম থেকে অটো পড়বে। আচ্ছা, আচ্ছা। আর ফিল্ড অফিসারের যেটা এন্ট্রি থাকে যে সঞ্চয় উত্তোলন, সমিতি, সদস্য। সঞ্চয় উত্তোলনের ক্ষেত্রে যে গ্যারান্টর আর লোনের ইনফো যদি থাকে, যদি গ্যারান্টর থেকে থাকে সঞ্চয় খোলার সময় তাহলে সেটা দেখায়। আর সেভিংস উইথড্রল ইনফো, এখানে ওই সেম ভাবে সঞ্চয়ের ক্যাটাগরি, সঞ্চয়ের নাম, তারপরে হচ্ছে সঞ্চয় অ্যাকাউন্ট নাম্বার, যে মেম্বারটা যেখানে তার এই যে আসল স্থিতি, মুনাফা স্থিতি আর টোটাল ব্যালেন্সটা দেখাবে। আর উত্তোলনের ধরন থেকে আপনি পূর্ণ উত্তোলন নাকি আংশিক উত্তোলন এটা সিলেক্ট করতে হবে। আর পূর্ণ উত্তোলন হলে এখানে অ্যামাউন্টটা অটো বসে যাবে। আর নিচে আছে হচ্ছে পেমেন্ট ইনফরমেশন। পেমেন্ট ইনফরমেশনের মধ্যে এই যে
সঞ্চয় ফেরতটা হচ্ছে এটা কি নগদে হচ্ছে নাকি ব্যাংকে হচ্ছে এটা সিলেক্ট করতে হবে। যে ক্যাশ দিয়ে এটা সাবমিট দিলে আমার ফেরতটা হয়ে যাবে। তো এই মেম্বারে আসলে এখান থেকে বের হলাম। আচ্ছা, অ্যাপস থেকে ফিল্ড অফিসারের যা যা এন্ট্রি মোটামুটি আমি দেখাইছি। তো আরেকটা জিনিস দেখানো হয় নাই, অ্যাপস থেকে তো ফিল্ড অফিসাররা রিপোর্টও দেখবে। তো সেক্ষেত্রে রিপোর্ট অপশন হচ্ছে পাশেরটা, এখানে আসতে হবে। এখানে হচ্ছে দেখেন ভাগ করা আছে। অ্যাপসে আমাদের টার্গেট আছে আরো অনেক রিপোর্ট দেওয়ার। তবে এই মুহূর্তে যেগুলো প্রাথমিক রিপোর্ট না হলেই না, সেই রিপোর্ট গুলো দেওয়া আছে। তার মধ্যে প্রথমেই আছে হচ্ছে দেখেন ডেইলি উইকলি। তো প্রথমটা অপশন যদি ডেইলিটাতে টাচ করেন, তাহলে ডেইলির মধ্যে আবার কিছু ভাগ আছে। যেমন ডেইলির মধ্যে সামারি কিছু রিপোর্ট আছে। যেমন ডেইলি সামারি একটা গ্ল্যান্স একটা বর্তমানে ওয়েবে ব্যবহার করতেন, এই রিপোর্টটা অ্যাপসেও আছে। মেম্বারের মধ্যে মেম্বার ভিত্তিক কিছু রিপোর্ট আছে, যেমন হচ্ছে আপনার মেম্বার অ্যাডমিশন রিপোর্ট। কালেকশনের মধ্যে আপনার এই যে কালেকশন রিলেটেড যেগুলো, যেমন টপ শিট, রিসিট, মেম্বার ওয়াইজ লোন সেভিংস কালেকশন, মিসেলেনিয়াস ফি রিপোর্ট। সেভিংস এর মধ্যে মধ্যে আবার সেভিংস রিলেটেড রিপোর্ট, এরকম ভাবে ভাগ করে করে দেওয়া আছে। হ্যাঁ, যে সেভিংস কালেকশন, সেভিংস উইথড্রল, আবার লোনের মধ্যেও দেখবেন এরকম আলাদা আলাদা করা আছে। এই যে লোনের মধ্যে ডেইলি ফুললি রিপেড স্টেটমেন্ট মানে পুনঃপরিশোধ রিপোর্ট, লোন ক্যাটাগরি চেঞ্জ রিপোর্ট, অ্যাপ্রুভাল রিপোর্ট, ডিসবার্সমেন্ট রিপোর্ট, লোন কালেকশন রিপোর্ট। সরি, স্লাইড বাইরে চলে গেছে। আচ্ছা, একজন প্রশ্ন করছেন মনির ভাই, এটা অটোই করা আছে। হ্যাঁ, এই সদস্য ভর্তি করলে ভর্তি ফি আর পাসবই ফি যে অটো, এটা নতুন ভার্সনেও অটো আছে। কিন্তু ভর্তির পরেও অনেক সময় পাসবই বিক্রি করেন আপনারা, তখন পাসবই ফিটা আবার নিতে হয়। তখন তার সদস্য ভর্তি হচ্ছে না, কিন্তু হচ্ছে আপনার পাসবই ফিটা সেল হয়েছে, তখন আপনি ওই বিবিধ ফি আদায় দিয়ে এন্ট্রি ফর্মটা দিয়ে নেবেন। সেটার জন্য আমি বিবিধ ফি এন্ট্রি ফর্মটা দেখাইছি। আচ্ছা, বকেয়ারটাও বললাম। আচ্ছা, এখানে একটা অ্যাডিশনাল রিপোর্টের ক্ষেত্রে অপশন আছে, সেটা আমি একটু বলি। যেমন হচ্ছে কালেকশন, ডেইলি কালেকশন, টপশিট এন্ড রিসিট, এখানে যতগুলো রিপোর্ট দেখবেন, এখানে রিপোর্টের ভিউ হচ্ছে এই যে ভিউ আইকনটা। হ্যাঁ, আর এখানে দেখেন প্রিন্ট অপশন, আপনি মোবাইল থেকেও কিন্তু প্রিন্টারে কানেক্ট দিয়ে প্রিন্ট করতে পারবেন। এটা হচ্ছে অ্যাডিশনাল ফ্যাসিলিটি এখানে। আর পিডিএফ ভিউ দিলে আপনার পিডিএফ এ ওপেন হবে, অর্থাৎ এটা আপনার পিডিএফ এর ডাউনলোড হয়ে থাকবে মোবাইলে। ফলে আপনি পরবর্তীতেও এটা আপনি ডাউনলোড থেকে দেখতে পারবেন। আর আপনি যদি মনে করেন যে না আমি ডাউনলোড করব না, সরাসরি দেখবো, এটা ডাউনলোড হয়ে থাকবে না, তাহলে এই ভিউ আইকনে ক্লিক করবেন, এটাতে ক্লিক করবেন। আমরা আমি এটা দিই 22 এপ্রিল। আচ্ছা, আমি ইয়া সিলেক্ট করি কোন সমিতি কিছু, কোনটা দিচ্ছি, দৈনিক আদায় কালেকশন। সে দৈনিক আদায় কালেকশন শিট, এটা ওই আদায় রসিদ যেটা আর কি, এটা আমাকে দেখাচ্ছে। এই যে এই পিডিএফটা যেটা আমি যেহেতু আইকনে টাচ করে হয়েছে, এটা কিন্তু আমার মোবাইলে ডাউনলোড হয়নি। কিন্তু যদি আমি পিডিএফ এ ক্লিক করি, তখন কিন্তু এটা ডাউনলোড হয়ে থাকবে। আর ওইটা বললাম প্রিন্টারে ইয়ে করলে প্রিন্ট থেকে সরাসরি প্রিন্ট নিতে পারবেন মোবাইল থেকে। আর এক্সেলে দিলে এক্সেল ডাউনলোড হবে। এই এক্সেল ডাউনলোড রিপোর্ট, এক্সেল ডাউনলোড কিন্তু ওয়েবে সবগুলো রিপোর্টে দেওয়া হয়েছে। হ্যাঁ, ওয়েব থেকে যে কোনো রিপোর্ট আপনি এক্সেলে ডাউনলোড করতে পারবেন। তো রিপোর্টের মোটামুটি এ ছিল। রিপোর্টের প্রথম অপশনটা ডেইলি উইকলি। মান্থলির মধ্যে আমাদের প্ল্যান আছে, কিছু মান্থলি রিপোর্ট আমরা এখানেও দিব। মেম্বার ওয়াইজে কিছু রিপোর্ট দেওয়া আছে, যেমন সেভিং স্টেটমেন্ট, রিপেমেন্ট শিডিউল, তারপরে লোনের স্টেটমেন্ট। এই স্টেটমেন্ট বলতে আমরা বুঝাচ্ছি পুরাতন ভাষণে যেটাকে আমরা লোন লেজার বলতাম, লোন লেজার, সেভিংস লেজার, সেটা হচ্ছে আপনার সেভিং স্টেটমেন্ট, এটা হচ্ছে সেভিংস লেজার। আর লোন স্টেটমেন্ট মানে হচ্ছে লোন লেজার। ওকে। চলে যাচ্ছি এখন ম্যানেজারের কাজে। দেখেন প্রথমে আছে ঋণ প্রস্তাবনা। এখানে প্রস্তাবনা বলা হচ্ছে। একটা হচ্ছে আমি এটা একটু আগে ওয়েব থেকে দেখাতে চাই, তারপর আমি অ্যাপস থেকে দেখাবো। আমি আপাতত অ্যাপস থেকে একটু এই এই স্ক্রিনটা একটু অফ করে দিই, দাঁড়ান। অ্যাপস থেকেও আমি দেখাবো, বাট আগে ওয়েবটা একটু দেখাই দিই, এখানে একটু কিছু জিনিস বলার আছে। এখানে ছিলাম, এমনিতেই ঢুকি।
দেখেন এখানে লোন লোনের যে এখানে সেট আপ, এখানে একটা ব্যাপার আছে, যার কারণে আমি এখানে আসলাম। প্রোডাক্ট সেট আপ, ঋণ, ঋণ প্রোডাক্ট সেট করুন। প্রত্যেকটা লোন যখন এখানে বানানো হচ্ছে, এখানেই ফার্স্টে বলে দেওয়া হচ্ছে প্রত্যেকটা লোনে যে এখানে আপনি লোনটা যে বিতরণ হবে, দেখেন এই লোনের ডিসবার্সমেন্ট লিমিট হচ্ছে 5,000 থেকে 1.5 লাখ, এটা হচ্ছে টোটাল লিমিট। এখন এই লিমিটের মধ্যে আপনি আবার কিছু কিছু ভাগ করে দিতে পারবেন। ধরেন আপনি বললেন 5,000 টাকা থেকে, কথার কথা 50,000, 50,000 পর্যন্ত আপনি ধরেন এই যে লোনটা অ্যাপ্রুভ হবে, ফার্স্টে তো লোনটা অ্যাপ্রুভ হয়, তাহলে লোন অ্যাপ্রুভ কে কে করতে পারবে? ধরেন আপনি এই স্লটটা দিয়ে রাখলেন, কথার কথা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজারকে। তারপরে স্লটটা 50,000 1 টাকা থেকে আপনি 1.5 লাখ পর্যন্ত বলে রাখলেন যে এটা আসলে অ্যাপ্রুভ করবে ব্রাঞ্চ ম্যানেজার। তাহলে আমার যদি এভাবে সফটওয়্যারে যদি সেট করা থাকে, তাহলে আসলে কি হবে? প্রথমে ঋণ প্রস্তাবনা এন্ট্রি ফর্মটা দিয়ে আসলে ঋণ প্রস্তাব করবে ফিল্ড অফিসার। এটা শুধু প্রস্তাব হয়ে থাকবে, এটা অ্যাপ্রুভ হবে না। আমি এটা একটু আপডেটটা দিয়ে নিই, দাঁড়ান, তারপরে আমি আবার কথা বলতেছি। আচ্ছা, কিছু ফিল্ড এখানে ম্যান্ডেটরি আছে কিন্তু সিলেক্ট করা হয় নাই। আচ্ছা, এই যে লেনদেন, লেনদেনের মধ্যে থেকে ঋণ, ঋণের মধ্যে থেকে দেখেন বলা হচ্ছে ঋণ প্রস্তাবনা অনুমোদন অথবা বাতিল। এই যে নতুন লোন প্রস্তাবনা, এই অপশনে এসে সদস্যকে সার্চ করে, আনলাম। আনার পরে তার প্রথমে ব্যক্তিগত তথ্য সবকিছু দেখাচ্ছে। এরপরে হচ্ছে তার ক্যাটাগরির নাম, ডেইলি, ধরেন ডেইলি লোনই দিব। প্রোডাক্টের নাম, ঋণের উদ্দেশ্য দিলাম। আবেদনের পরিমাণ, আবেদনের পরিমাণ ধরেন আমি 20,000 দিলাম। আবেদনের তারিখটা দিলাম। আচ্ছা, এটা যদি একটা ফিল্ড অফিসার হয়ে থাকে, তাহলে সে শুধু আসলে এইটুকু অপশন পাবে, নিচের এই অপশনগুলো পাবে না। আপনি কি সুপারিশ এবং অনুমোদন করতে চান, এই অপশনটুকু আসলে সে পাবেই না। সে শুধু কি করবে, ফিল্ড অফিসার, সে আসলে প্রস্তাব করবে প্রস্তাবিত ঋণের পরিমাণ। এটা কিন্তু শুরুতে ছিল আবেদনের পরিমাণ। ধরেন আবেদন করছে 20,000 টাকা, ফিল্ড অফিসারও প্রস্তাব করতেছে যে ঠিক আছে তাকে 20,000 টাকা দেয়া যায়, প্রস্তাবনার তারিখও দিলেন। এইটুকু দিয়ে ফিল্ড অফিসার তখন সাবমিট করে রাখবে। আর ধরেন এটা ফিল্ড অফিসার এন্ট্রি দিল না, সরাসরি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার দিচ্ছে, তাহলে এখানে দেখলাম, ধরেন আমি দিয়ে রাখলাম 50,000। এটা একটা ওই অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার ইউজার আইডি থাকলে ভালো হয়, দেখি দাঁড়ান এখানে আছে কিনা দেখি একটু। ব্যবস্থাপনা, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার নাই। এখানে আমরা একটা ডামি বানাই, দাঁড়ান, 2 মিনিট টাইম লাগবে, বেশি সময় লাগবে না ভাই, জাস্ট এবিএম লিখে রাখি। এটা আমি একটা স্টাফের ইউজার আইডি করে দিচ্ছি, ওই যে স্টাফ ম্যানেজমেন্ট থেকে যেটা করেন না, সেটা এখানে করতেছি আর কি। সেট করলাম, কারণ এবিএম দিয়ে ঢুকবো আমি। অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার দিয়ে লগ ইন করছি, হ্যাঁ। এবার আমরা হচ্ছে লোনটা প্রস্তাব করতে যাব, বা প্রস্তাব। সদস্য, দাঁড়ান একটা মানে সঞ্চয়ী সদস্য একটু বের করে নেই, জানা নাই এখানে সঞ্চয়ী সদস্যকে। দেখেন ওকে কি এই যে এবিএম দিয়ে যে আমি ঢুকছি, এবিএম দিয়ে দেখেন এখানে আমাকে কোনো কিছু সিলেক্টই করতে দিচ্ছে না, কারণ ওর শুধু পারমিশন আছে
সে শুধু হচ্ছে এই ঋণটা সুপারিশ বা অনুমোদন করতে পারবে, উনি কিন্তু আবার প্রস্তাবনা করতে পারবে না, কারণ প্রস্তাবনা করতে হবে ফিল্ড অফিসারকে। তাহলে আমাকে আগে উজ্জ্বল দিয়ে ঢুকতে হবে। এখানে উজ্জ্বল এফও হিসেবে আছে, উজ্জ্বল দিয়ে আমি প্রস্তাবনা করতে পারবো। মানে এখানে স্টেপ বাই স্টেপ আসছে। হ্যাঁ, ওখানে যেরকম পুরাতন ভার্সনে যেরকম আপনারা একবারেই লোন অ্যাপ্রুভাল দিয়ে বিতরণে যেতে পারতেন, এখানে আপনি আবার চাইলে একবারে ওইভাবেও যেতে পারবেন, আবার যদি ধরেন পারমিশন অনুযায়ী যদি আপনি রাখতে চান সেভাবেও রাখতে পারবেন। যে কারণে আমি এই জিনিসটা একটু এভাবে দেখাচ্ছি। তো উজ্জ্বল দিয়ে আমি আবার ঢুকছি। 6 ক্যাটাগরির নাম, উদ্দেশ্য, 20,000। আচ্ছা, এবার দেখেন এখানে বলা হচ্ছে আপনি কি সুপারিশ বা অনুমোদন করতে চান। ওকে যেটা অ্যাক্সেস দেওয়া হয়েছে এটা এই উজ্জ্বলকে আবার পারমিশন, মানে অনুমোদন করা পারমিশন দেওয়া আছে। আর যদি অনুমোদন করার পারমিশন না থাকে তাহলে ড্রপ ডাউনে আবার আসে সুপারিশ করুন। সেক্ষেত্রে সুপারিশ করুনের ক্লিক দিয়ে সুপারিশ করতে হয়। এটা যেহেতু অনুমোদন দেয়াই আছে তাহলে আমি এই অনুমোদন দিয়েই দেখায় যাই। আচ্ছা, অনুমোদন দিলাম। এরপরে হচ্ছে জামিনদারের তথ্যাবলী। এই জামিনদার, একটা লোনের যে জামিনদার লাগবে সেই জামিনদারের সদস্য আইডি আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন, সার্চ করেও লিখেও দিতে পারবেন। সিলেক্ট করার পরে জামিনদার কত পার্সেন্ট জামিনদার, ধরেন 100%, এবং জামিনদারের সাথে তার সম্পর্কটা কি সেটা দিলাম। আচ্ছা, প্রথমটা হচ্ছে জামিনদারের তথ্যাবলী, এটা বর্তমান সদস্য, আর এটা হচ্ছে বর্তমান সদস্য নয়, এটা ফিল আপ করতে হবে। এই দিয়ে আবার সাবমিটটা হবে। এটা আমার লোন অ্যাপ্রুভাল হলো। এরপরে হচ্ছে ঋণ বিতরণ। এখানে ওই একই রকম ভাবে সদস্যকে সার্চ করে আনলে ঋণ অনুমোদন নাম্বার চলে আসছে। এবার খুঁজুনে ক্লিক করলে ওই লোনের সকল তথ্য ওইখানে যেভাবে আসতো এখানেও আসবে। এখানেও এই যে সকল তথ্যগুলো আসছে, যা যা আসার দরকার সবকিছু এখানে আসছে। তারপরে ওই যে আপনার মেম্বার ওয়েলফেয়ার ফান্ড বা বিমার টাকা, লোন ফর্ম ফি, সবকিছু আসছে এখানে। শুধু ওই আগের মতো করেই নগদ অথবা ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং যেটা দিয়ে আপনার বিতরণ হচ্ছে সেটা সিলেক্ট করে বিতরণে ক্লিক করবেন, তাহলে আপনার বিতরণটা হয়ে যাবে। এটা হচ্ছে ঋণ বিতরণ। আচ্ছা, ঋণ বিতরণ ছাড়া আরো যেটা লাগে, আহ, যেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে লাগে আর কি, সেগুলোতেই আমি এখন যাচ্ছি। ঋণ ক্যাটাগরি পরিবর্তন অনেক সময় দরকার হয়। যাদের হচ্ছে ধরেন একটা সদস্য ভর্তি হয়েছিল, আহ এদের একটু দেখি কি কি প্রোডাক্ট আছে ঋণে। সরি, প্রোডাক্টে যাই। এদের যেমন হচ্ছে জেনারেল লোন আছে, আবার ডেইলি লোন আছে, আবার ভাই ভাই ইলেকট্রনিক্স নামে আরেকটা ক্যাটাগরিতে আছে। এখন জেনারেল লোনে তাকে ভর্তি করা হয়েছিল, ধরেন এটা লোন টোনও সে নিছে, এখন সে ক্যাটাগরি চেঞ্জ হয়ে ডেইলি লোনে আসবে। সেক্ষেত্রে ওই যে ক্যাটাগরি চেঞ্জ ফর্মে যাইতে হবে, লেনদেন ক্যাটাগরি, ঋণ ক্যাটাগরি পরিবর্তন করুন। এখানে এসে সদস্যকে আনবো, আনার পরে বর্তমান ক্যাটাগরি তার ডেইলি লোন দেখাচ্ছে, নতুন ক্যাটাগরিটা এই পাশ থেকে সিলেক্ট করবেন। করার পরে তার নতুন ক্যাটাগরিতে তার প্রতি সপ্তাহে সে কত টাকা করে জমা দিবে, ধরেন আগে ছিল 50 টাকা করে, এখন সে দিবে 100 টাকা করে। তাহলে এটা 100 টাকা লিখে সাবমিটটা দিবে। আর ওই আচ্ছা, নো সেভিংস ট্যাগ আন্ডার দিস লোন ক্যাটাগরি, এই সেভিংস এর আন্ডারে কোনো সেভিং, সরি, এই ক্যাটাগরির আন্ডারে কোনো সেভিংস নাই। এগুলো আসলে যে আমি ডাটাগত ব্যাপার, এটা সাবমিট দিলেই আসলে হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, এবার আমি দেখাই হচ্ছে সঞ্চয় বা ঝুঁকি বীমা থেকে ঋণ সমন্বয়। এখানে আসি, সদস্যকে সার্চ করে আনলাম। প্রথমে এখানে বলে নিবেন যে কি থেকে সঞ্চয় সমন্বয়টা করবেন, সঞ্চয় দিয়ে নাকি বীমার টাকা দিয়ে। যদি সঞ্চয় থেকে হয়ে থাকে, এই সদস্যের যেমন একটা সঞ্চয় আছে দেখে কিন্তু ডিফল্ট এটা সিলেক্ট হয়ে গেছে, ওর যদি একাধিক সঞ্চয় থাকতো তখন কিন্তু সিলেক্ট থাকবে না। সেক্ষেত্রে আপনাকে ড্রপ ডাউন থেকে ভাবে সিলেক্ট করতে হবে যে কোন সঞ্চয় থেকে আপনি সমন্বয় করতেছেন। তো সঞ্চয়ের নাম সিলেক্ট করার পরে তার ব্যালেন্স ট্যালেন্স সবকিছু দেখাইছে। এরপরে যে ঋণের তার সদস্য, যে ঋণে আপনি অ্যাডজাস্ট করবেন সেটা সিলেক্ট করতে হবে। এই মেম্বারের আবার সঞ্চয় নাই, সরি, লোন নাই। এখানে বেসিক্যালি ওই যে ঋণটা তার আছে সেটা সিলেক্ট করলে, আচ্ছা আমি এগুলো অন্য একটা ইয়া দিয়ে দেখাই, এখানে অনেক কিছু ডাটা নাই, ম্যাক্সিমাম আমি ডাটা পাচ্ছি না তো এই জন্য ঝামেলা হচ্ছে। যেখানে ডাটা আছে সেটা দিয়ে দেখাই।
এই যে বাম পাশে আমার সঞ্চয়ের স্থিতিগুলো আসছে, আর ডান পাশে কত টাকা এখানে অ্যাডজাস্ট হবে, এবং মোট ঋণ সমন্বয় পরিমাণ। এখানে আমার স্থিতি আছে 60 টাকা, তো 60 টাকার বেশি তো আমি এখানে দিতে পারবো না। 60 টাকায় যে দিলাম, দিয়ে এটা সাবমিট দিলে আমার এটা সঞ্চয় থেকে ঋণ সমন্বয় হবে। ধরেন এটার আমার স্থিতি আছে 24,000 টাকা, তাহলে 60 টাকা মাত্র তার সঞ্চয় থেকে অ্যাডজাস্ট হচ্ছে। সদস্যটাকে আবার দেখে রাখি, আইডি হচ্ছে 591, ঠিক আছে। মেম্বারটাকে আবার আনবো। এইবার ধরেন হচ্ছে তার বাকি টাকা ধরে নিলাম তার সদস্য কল্যাণ তহবিল বা বীমার টাকা থেকে অ্যাডজাস্ট হবে। এই ক্ষেত্রে এই যে লোনটা সিলেক্ট করার পরে বাকি যে 23,940 টাকা, এটা পুরাটাই তার বীমার টাকা থেকে অ্যাডজাস্ট হচ্ছে। এখানে আর কিছু সিলেক্ট করা নাই, এটা সাবমিট হয়ে যাবে। এটা দিলে লোনটা আমার কিন্তু ক্লোজ হয়ে গেছে। আচ্ছা, অনেকেরই কিছু কিছু জিনিস আমরা ক্লায়েন্ট টু ক্লায়েন্ট আগে জিজ্ঞেস করে নিতাম, যে এই যে বীমার টাকা যে অ্যাডজাস্ট হলো, সরি লোনের টাকা যে অ্যাডজাস্ট হলো, এটা কেউ কেউ বলে যে এই অ্যাডজাস্টমেন্টের টাকা তো আসলে সদস্যের কাছ থেকে কিন্তু কোনো ক্যাশ টাকা আসেনি, ফলে এটা কিন্তু একটা ফান্ড থেকে জাস্ট অ্যাডজাস্ট করা হয়েছে অথবা সঞ্চয় থেকে অ্যাডজাস্ট করা হয়েছে। যেহেতু এটা নগদ লেনদেন না, অ্যাকাউন্টস এর নিয়ম অনুযায়ী কিন্তু এটা জার্নাল এন্ট্রি দিয়ে হয়। কিন্তু কেউ কেউ আবার চায়। কে বলছেন? কথা বুঝতে পারছি না। কেউ কি কিছু বলছেন ভাই? জি ম্যাডাম। হ্যাঁ ভাইয়া, কে বলছেন? কথা আসলে ভালো করে বোঝা যায়নি। নজরুল ইসলাম বলছিলাম এই যে আপনি সঞ্চয় থেকে যে ঋণ সমন্বয় করছেন, হ্যাঁ। এখানে আপনি তো সঞ্চয়ের লাভ অলরেডি বসে গেছে। কোনো হ্যাঁ। কোনো কোনো সদস্যকে তো সঞ্চয়ের লাভ দেওয়া যায় না, হ্যাঁ। ইরেগুলার থাকে। তার আচ্ছা। ক্ষেত্রেও কি সঞ্চয়ের লাভ এখানে বসে যাবে অটোমেটিক? না 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 না, এটা আসলে হচ্ছে আপনারা যখন সমন্বয় করবেন ওই সদস্যর টাকা আপনি সঞ্চয় থেকে যখন সমন্বয় করবেন, যদি ওই মুনাফার টাকা যদি না দিতে চান, আপনাকে ওই সমন্বয় এন্ট্রি দেওয়ার আগে ওই জি, মুনাফার টাকাটা আগে কারেকশন করে শূন্য করে আসতে হবে। এটা একটু দেখাই দিবেন এটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি দেখাচ্ছি। জি এগুলো সবকিছু আছে হচ্ছে কারেকশনের মধ্যে। হ্যাঁ, এই যে জি দেখেন এখানে আছে এমআইএস সংশোধন করুন। জি এটার মধ্যে সঞ্চয়, সঞ্চয় মুনাফা সংশোধন, সঞ্চয়ের মুনাফা সংশোধন, এখানে হচ্ছে আপনার ওই সদস্যকে সার্চ করে আনবেন। ফিল্ড অফিসার সিলেক্ট করে দিই, যেমন জেনারেল সেভিংস, যে কোনো সেভিংসই আপনি এখানে আসলে কারেকশন করতে পারবেন। পারেন নাই কিছু, সব থেকে যে এখানে মেম্বার গুলো আসছে, এই মেম্বার থেকে আপনার এই যে নিউ প্রভিশনাল ইন্টারেস্ট, এখানে দেখেন যেমন এইটা, এই মেম্বারের ব্যালেন্স আছে হচ্ছে মুনাফাতে 38 টাকা। এটাকে আপনি যদি শূন্য করতে চান, এই নিউ ইন্টারেস্ট প্রভিশনের এখানে শূন্য দিবেন, দিয়ে এটাকে সাবমিট করুন। তাহলে এই মেম্বারের শূন্য হিসেবে এটা ঢুকবে। তারপরে আপনি ওইখানে সমন্বয়ের এন্ট্রিটা দিবেন, তখন ওখানে শূন্যই দেখাবে। জি জি আ- আচ্ছা, এটা একটা গেল। আরেকটা যেটা আমি বলতেছিলাম, যে কেউ কেউ চায় সমন্বয়ের এন্ট্রিটা জার্নাল এন্ট্রি হবে, আবার কেউ কেউ বলে যে না আমি ক্যাশেই বুকিং দিব, যাতে করে ক্যাশ বুকে দেখায় যে আমার এটা ক্যাশ বুকে যেন আসে। তো যারা যারা ক্যাশ বুকে দেখতে চাবেন, এটা কিন্তু সেটিংস থেকে আসবে। সেটিংসটা হচ্ছে যে প্রোডাক্ট সেটআপের মধ্যে ঋণের মধ্যে ঋণের শর্তাবলী সেট করুন। এখানে কিছু কোশ্চেন করা আছে, যেমন হাউ ডু ইউ ওয়ান্ট টু মেনটেন অ্যাকাউন্টিং এন্ট্রি অফ লোন অ্যাডজাস্টমেন্ট ফ্রম রিস্ক ফান্ড বা মেম্বার ওয়েলফেয়ার ফান্ড। অর্থাৎ এই যখনই আপনি লোন অ্যাডজাস্টমেন্ট দিবেন রিস্ক ফান্ড থেকে অথবা সেভিংস থেকে, এটার অ্যাকাউন্টিং বুকিংটা কি আপনি নন ক্যাশে দিতে চান নাকি ক্যাশে দিতে চান? নন ক্যাশ যদি সিলেক্ট করা থাকে তাহলে এটা জার্নাল ভাউচার এন্ট্রি দিয়ে অ্যাডজাস্ট হবে, এটা ক্যাশ বুকে রিসিপ্ট পেমেন্টে আসবে না। আর যদি ক্যাশ সিলেক্ট করে থাকেন তাহলে ক্যাশ লেজার দিয়ে এটার বুকিং করবে এবং ক্যাশ বুক বা রিসিপ্ট পেমেন্ট সব জায়গাতে আসবে। ফলে এটা আপনারা সেটিংস অনুযায়ী আপনার যার যার প্রতিষ্ঠান যেভাবে করতে চান সেভাবে এখানে আগে সেটিংসটা সেট করে রাখতে হবে। ঠিক আছে। লেনদেন, লেনদেনের মধ্যে ঋণ, এই যে সার্ভিস চার্জ রিবেট, ব্রাঞ্চ দিব মাঠকর্মী সমিতি সদস্য, ঋণের নাম দুজনে দিলে সবকিছু চলে আসছে। এখন কত টাকা রিবেট দিবেন, এখানে তার সার্ভিস চার্জ স্থিতি আছে এখন হচ্ছে 270 টাকা। কারণ ধরেন আপনি 70 টাকা রিবেট দিবেন, তাহলে এখানে 70 টাকা লিখে সাবমিট দিবেন।
সিম্পল। এটা দিলে তার রিবেট হয়ে যাবে। আর অতিরিক্ত সার্ভিস চার্জ আবার এটা ধরেন সদস্য মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, আপনি তার কাছ থেকে অতিরিক্ত সার্ভিস চার্জ জরিমানা সহকারে নিবেন, তাহলে হচ্ছে এখানে ওই প্যাটার্ন একই, সদস্যকে সার্চ করে আনবেন, আনার পরে নতুন করে এই যে তার হচ্ছে সার্ভিস চার্জ স্থিতি আছে 200 টাকা, আপনি নতুন করে ধরেন তার কাছ থেকে 50 টাকা সার্ভিস চার্জ নিতে চাচ্ছেন যেহেতু সে মেয়াদ উত্তীর্ণ সদস্য, তাহলে এটা আহ, মোট সার্ভিস চার্জ অতিরিক্ত সার্ভিস চার্জ সহ মোট দাঁড়ালো তাহলে হচ্ছে 1050। এটা বুঝতে পারছেন? মানে ওর যখন বিতরণ হয়েছিল তখন তাকে বলা হয়েছিল যে 1000 টাকা তাকে টোটাল দিতে হবে, এই এই 5000 টাকার উপরে 1000 টাকা তাকে সার্ভিস চার্জ দিতে হবে। এখন তার স্থিতি আছে এই মুহূর্তে 200 টাকা, কিন্তু যেহেতু সে বকেয়া টকেয়া ফেলছে আপনি তাকে বললেন যে জরিমানা হবে আপনার, সময়ের মধ্যে যেহেতু দেন নাই, তাহলে আমি অতিরিক্ত সার্ভিস চার্জ আরো 50 টাকা নিচ্ছেন, তাহলে আগের ছিল 1000, মোট তার কাছ থেকে নিচ্ছেন আপনি আসলে 1050 টাকা, এটাই জাস্ট বোঝানো হচ্ছে। এটা সাবমিট দিলেই তার নামে অতিরিক্ত 50 টাকা এটা সার্ভিসটা স্থিতির মধ্যে কিন্তু ঢুকে যাবে। এটা গেল হচ্ছে লোনের। আচ্ছা, এবার আমার এন্ট্রি রিলেটেড মোটামুটি এমআইএস এ যা লাগে সেটা আমি দেখাইছি, এখন শুধু আমি সংশোধনটা একটু দেখাবো, সংশোধনগুলো কিভাবে। আর রিপোর্টে রিপোর্টে পান্ত। জি, কিছু বললেন কেউ? আচ্ছা, মনে হয় তোমার না। সিভি আছে? আচ্ছা, এমআইএস সংশোধন করুন, হ্যাঁ এমআইএস সংশোধন করুনের মধ্যে দেখেন ঋণ সংক্রান্ত যা যা সংশোধন করবেন সেগুলো ঋণের মধ্যে আছে। এটা ঋণ আদায় সংশোধন, ঋণ বিতরণ সংশোধন, রিবেট, অতিরিক্ত সার্ভিস চার্জ, আর ওই যে সঞ্চয় বা বীমা থেকে ঋণ সমন্বয় সংশোধন, এগুলো সবগুলো ঋণের মধ্যে। এরপরে আছে সঞ্চয়, সঞ্চয়ের মধ্যে সঞ্চয় আদায়, সঞ্চয় উত্তোলন, সঞ্চয়ের মুনাফা। তারপরে বিবিধ ফিও যদি সংশোধন করতে হয় সেটা এখানে পাবেন। তো এখানে ওই আগেরটার মতোই ঋণ আদায় সংশোধনে আসবেন, ব্রাঞ্চ সিলেক্ট করবেন, করার পরে সংশোধনের ধরন যদি আপনার এরকম হয়ে থাকে যে আপনি ডেন করে ফেলছেন কিন্তু পিছনের তারিখে এন্ট্রি দিতে ভুলে গেছেন বা মিস হয়েছে, সেক্ষেত্রে আপনাকে এন্ট্রি দিন সিলেক্ট করে ওই লেনদেনের তারিখটা সিলেক্ট করতে হবে। যেমন এই ব্রাঞ্চটা আছে এখন হচ্ছে 12 তারিখে, দেখেন 12 তারিখের পরে কিন্তু আর আমাকে সিলেক্ট করতে দিচ্ছে না, কারণ ব্রাঞ্চ আসেই হচ্ছে এই 12 জানুয়ারি 25-এ। ফলে হয় আমি 12 তারিখে দিতে পারবো অথবা 12 তারিখের পিছনে এন্ট্রি দিতে পারবো। তো আপনি যদি পিছনের এন্ট্রি দিতে চান, পিছনের তারিখ সিলেক্ট করবেন কত তারিখে এন্ট্রি দিতে চাচ্ছেন, এবং সদস্য আইডি সিলেক্ট করে সার্চ করে আনতে হবে। তারপরে এখানে আনলাম, সদস্যকে আনা হলো, কি অবস্থা তোমার? তারপরে হচ্ছে লেনদেনের বলো কি মাধ্যম তোমার নগদ, সম্পর্কে। ঋণের নাম, তারপরে আদায়ের পরিমাণ কত টাকা তার কালেকশন হচ্ছে, এন্ট্রি দিচ্ছেন কত টাকা, 500 টাকা, এটা দিয়ে সাবমিট দিলেই আপনার এন্ট্রিটা পড়ে যাবে, এই তারিখে পড়বে, এই লেনদেনের তারিখে পড়বে। আর ডিলিট করুনের ক্ষেত্রে হচ্ছে এখানে কিন্তু ওই আগে একটু আম, পার্থক্য আছে। আপনার যদি কোনো ভুল এন্ট্রি হয়ে থাকে, ধরেন আপনার 500 টাকা এন্ট্রি ভুল হয়েছে, এখন এটাকে ডিলিট করে আপনার 600 টাকা বানাতে হবে, তাহলে প্রথমে আপনাকে ডিলিট দিতে হবে, মেম্বারকে সার্চ করে এনে, তারপরে 600 টাকা এন্ট্রি দিতে হবে, এন্ট্রি দিন দিয়ে দিতে হবে। তাহলে ডিলিট করুন সিলেক্ট করলেন, করে হচ্ছে কত তারিখে ডিলিট করবেন, ধরেন 9 তারিখে যতগুলো সদস্যের কালেকশন হয়েছে 9 তারিখে সেই মেম্বার গুলো আসছে, তাহলে মেম্বার গুলো আসার পরে এই যে 9 তারিখে ক্যাশ থেকে এই মেম্বারটা 600 টাকা কালেকশন হয়েছে, এই মেম্বারটা, এটাকে ফার্স্ট আমার ডিলিট করে নিতে হবে। আইডি কত? 357। এটা ডিলিট করে এবার আমি এন্ট্রি দিব সঠিকটা, 9 তারিখ আইডিটা একটু আগেই দেখলাম, ভুলে গেছি, কারো কি মনে আছে কত দিছিলাম? তা আমি ভুলে গেছি, যাই হোক প্রথমে ডিলিট করে নিয়ে এসে তারপরে সঠিক এন্ট্রিটা এইভাবে দিবেন। হ্যাঁ ধরেন এই ধরেন এই মেম্বারটাই আগে আমরা ডিলিট করে নিছি 600 টাকা, এখন সঠিক হবে তার 500 টাকা, এখন 500 টাকা লিখে দেবো দিয়ে সাবমিট। এই এই হচ্ছে ব্যাপার। এরকম সবগুলো কারেকশনের সিস্টেম একদম সেম, ঋণ আদায় ঋণ বিতরণ সবগুলোই সিস্টেম একই রকম। আচ্ছা, তো এটা দেখানো হয়ে গেল। আর ম্যানেজার ভাই বা অ্যাকাউন্টেন্ট যারা আছেন তাদের আরো কিছু এন্ট্রি দেওয়া লাগে, যেমন হচ্ছে এবার অ্যাকাউন্টস এর এন্ট্রি আসে। একটা জিনিস এখানে বলা হয়নি, দেখেন এখানে মেনু কিন্তু বাম পাশে সবই আছে, এর মধ্যে যে ভাউচার এন্ট্রি, ভাউচার এন্ট্রি ও এআই সংশোধন, এই এন্ট্রি ফর্ম গুলো সব এর আন্ডারে আছে। আপনি যদি মনে করেন যে না আমি তো অ্যাকাউন্টেন্ট,
আমি এত মেনু দেখবো না, আমার অ্যাকাউন্টস এর জন্য যেগুলো প্রয়োজন শুধু যেন সেগুলো থাকে। আপনি এইখানে আসবেন, সবে ক্লিক ক্লিক করে এআইএস এ ক্লিক করবেন, তাহলে শুধু এআইএস এর যে সকল যেগুলো আপনার প্রয়োজন শুধুমাত্র সেই এন্ট্রি ফর্ম গুলাই এখানে পাবেন। আর বাকি কমন কমন যেগুলো সেগুলো পাবেন, আর এআইএস এরটা পাবেন। আর যদি এমআইএস দেখতে হয় এআইএস ছাড়া, তাহলে এমআইএস সিলেক্ট করলে এমআইএস এর গুলো আসবে। এখানে কিন্তু আবার এআইএস নাই। আর যদি অল দেন, তাহলে অল মানে সব দিলে সব। তা আমি এআইএস এ যাই। এআইএস এ ভাউচার এন্ট্রি ওই আগের মতোই। এখানে একটু দুইটা জায়গায় পার্থক্য আছে, আমি সেটা দেখাচ্ছি। ক্যাশের ক্ষেত্রে আমি যেটা দেখাই ক্যাশ, এখানে আবার ভাউচার গুলো আপনি কিন্তু সার্চ করতে পারবেন। ওখানে যেরকম ছিল আপনার বিগত তারিখগুলোতে কত কত ভাউচার এন্ট্রি দিয়েছেন, কি কি ভাউচার এন্ট্রি দিয়েছেন, এটা রিপোর্ট ছাড়া এন্ট্রি ফর্মের জায়গা থেকে দেখা যেত না। এখানে আবার সেটা না। এখানে ধরেন আমি আহ, একটা ব্রাঞ্চে লগ ইন করি, একটা ব্রাঞ্চে লগ ইন করলাম। এআইএস ভাউচার এন্ট্রি, ক্যাশ রিসিভ ভাউচার। এই যে গোমনাতি একটা ব্রাঞ্চ, এই ব্রাঞ্চের ধরেন হচ্ছে আমি 1 তারিখ থেকে এই 12 তারিখ দিয়ে সার্চ দিলাম, তাহলে এই কয়দিনে আমার যতগুলো ভাউচার এন্ট্রি হয়েছে সবগুলো এখানেই চলে আসছে, আপনাকে রিপোর্টে যাইতে হবে না। এখানেই তার ভাউচার ডেট কি, ভাউচার নাম্বার কি, তার ন্যারেশনটা কি, কত অ্যামাউন্ট এন্ট্রি দেওয়া হয়েছে, এগুলো আসছে। এবং ইউজার কে এন্ট্রিটা দিছিল সেটাও পাচ্ছেন। ভিউ দিলে ভাউচারটা দেখতেও পাবেন। আর এডিট করতে চান যদি, ওই যে কারেকশনের যে অপশনটা দেখেন এখানে কিন্তু এমআইএস কারেকশন ফর্ম বলে, এমআইএস কারেকশন অপশন নামে আমি একটা অপশন দেখাইছি একটু আগে। আচ্ছা অল দিয়ে রাখি। এই যে এমআইএস কারেকশন, এমআইএস কারেকশনের মধ্যে তো এমআইএস এর এন্ট্রি কারেকশন এন্ট্রি ফর্ম গুলো আছে। এআইএস এর দেখেন এখানে এরকম কিন্তু কোনো বলা নাই, এআইএস কারেকশন বলা নাই। তাহলে এআইএস কারেকশন কি হবে না? হবে। সেটা হবে হচ্ছে স্পেসিফিক ওই যে ক্যাশ রিসিভ ভাউচার, এখানেই সার্চ করে আনবেন, এখান থেকেই কারেকশন দিবেন। এই যে এখানে সার্চ হলো, সার্চ হয়ে যদি আপনার এটা এডিট যদি করতে হয় এই 35,000 টাকা, বা ডিলিট যদি করতে হয় এখান থেকেই করতে পারবেন। এডিট করলে এডিটে ক্লিক করতে হবে, করে আপডেটটা আপডেট করে আপডেট দিবেন। আর যদি ডিলিট করতে হয় তাহলে এখান থেকেই ওই ভাউচারটা সরাসরি ডিলিট দিয়ে দিবেন। আর নতুন এন্ট্রি যদি পড়ে তখন আপনি অ্যাডে ক্লিক করে ভাউচার এন্ট্রিতে দিবেন। যে ক্যাশ রিসিভ ভাউচার, ক্যাশ ইন হ্যান্ড এখানে আমার বসেই আছে। শুধু এটা যেহেতু ক্যাশ রিসিভ ভাউচার, ধরেন আদার ইনকাম থেকে আমার কিছু ক্যাশ রিসিভ হলো, 200 টাকা দিলাম। এবং আরো কিছু খাত থেকেও যদি হয়ে থাকে, এই যে অ্যাড্রো পাশে তৈরি হয়েছে, অ্যাড্রোতে আপনি আবার সিলেক্ট করে অন্য খাত থেকেও আপনি নিতে পারবেন। ধরেন হচ্ছে কি দিতে পারি আমরা, আচ্ছা একটা লেজার দিয়ে জাস্ট হচ্ছে আমি দিলাম স্টাফ ডেভেলপমেন্ট ফান্ড, দিয়ে ন্যারেশন দিলেন ক্যাশ রিসিভ। বাংলায়ও দিতে পারবেন, এগুলা সবই আসলে বাংলায় আছে, বাংলা করে নাই। এখানে আরো কিছু ইনফরমেশন রাখতে পারবেন দেখেন, রিসিভিং অর্গানাইজেশন বা পার্সন, এই যে টাকাটা রিসিভ হয়েছে এটা কার কাছ থেকে রিসিভ করছেন। আবার পেইড বাই কে, কে পেইড করছে, তার ডেজিগনেশন কি, তার কন্ট্যাক্ট নাম্বার কি। যদি কোনো আপনাদের নিজস্ব মেমো নাম্বার থাকে সেই মেমো নাম্বারটাও এখানে দিতে দিয়ে রাখতে পারবেন। আবার রিসিভ বাই যে, ধরেন আমি এখানে আহ, এই ব্যক্তি দিয়ে লগ ইন করে, ইনি একজন ম্যানেজার, ওনার আইডি দিয়ে লগ ইন করে এটা রিসিভ করতেছি, তাহলে ওনার নাম, ওনার ডেজিগনেশন, ওনার কন্ট্যাক্ট নাম্বার এগুলো দিয়েও কিন্তু আপনি এখানে সাবমিট করে রাখতে পারবেন। এটা করলে সুবিধা হবে কি, মানি রিসিট বলে কিন্তু রিপোর্ট আছে এখানে, তো মানি রিসিটের মধ্যে যে রিসিভ বাই এবং পেমেন্ট বাই যে বিষয়টা থাকে সেখানে কিন্তু এখান থেকে ডাটাগুলো যাবে। এটা ছিল ক্যাশের, ক্যাশ রিসিভ। বাংলা করে নিব, বাংলা করে নিব। আচ্ছা ক্যাশ প্রদানটাও একই রকম আসলে, দুটা যেহেতু কাছাকাছি, এটা আর আমি ডিটেল দেখালাম না। ব্যাংক জমা ভাউচারে যাই। আচ্ছা একটা জিনিস আপনাদের নিশ্চয় মনে আছে, আপনারা যখন এই পুরাতন ভার্সনে যখন ব্যাংকের লেনদেন করেন, বিশেষ করে ব্যাংকের টাকা ক্যাশে আনছেন অথবা ক্যাশের টাকা ব্যাংকে জমা দিছেন, এটা কিন্তু ব্যাংক পেমেন্ট ভাউচার দিয়েই দিতে হতো, তাই না? মনে আছে? এখানে কি ছিল, এই যে ভাউচার এন্ট্রি যখন আমরা দিতাম, এখানে ক্যাশের টাকা যদি আমি ব্যাংকে জমা করতে চাই তাহলে ব্যাংক জমা ভাউচার দিয়ে কিন্তু আমাদেরকে দিতে হতো, তাই না? এখানে আমরা ব্যাংক দিতাম আর এখানে জমা অ্যাকাউন্টের মধ্যে আমরা ক্যাশ লিখতাম, লিখে টাকাটা জমা দিতাম।
আর যদি ব্যাংকে থেকে যদি ক্যাশে টাকাটা আনা হতো, যে ব্যাংক উত্তোলন ভাউচার, সেক্ষেত্রে একই রকম ভাবে এখানে ব্যাংক লিখতাম, আর নিচে ক্যাশ লিখতাম, ক্যাশ ইন হ্যান্ড, আর অ্যামাউন্ট লিখতাম। দুটাই কিন্তু ব্যাংকের সাথে ক্যাশের লেনদেন, এক এক জায়গায় ডেবিট হচ্ছে আর এক জায়গায় ক্রেডিট হচ্ছে। এইটা কিন্তু এখন একটু সেপারেট হয়ে গেছে। সেপারেট হয়ে গেছে মানে এটা কন্ট্রা ভাউচারের মধ্যে আলাদা চলে আসছে। এটা কিন্তু ব্যাংক জমা ভাউচার আর উত্তোলন ভাউচার দিয়ে আর দিতে পারবেন না, এখানে পাবেন না ওই ভাউচার গুলা। আপনাকে দিতে হবে তাহলে কন্ট্রা ভাউচার। যখন আপনি ক্যাশের সাথে ব্যাংকের বা ব্যাংকের সাথে ব্যাংকের অথবা ব্যাংক টু ব্যাংক যখন আপনি এন্ট্রি দিবেন, সেটা কন্ট্রা ভাউচার দিয়ে আপনাকে আলাদাভাবে এন্ট্রি দিতে হবে। যুক্তকরণে আসবেন, আসার পরে দেখেন এখানে আবার অপশন আছে ব্যাংকের ধরন, একক ব্যাংক নাকি একাধিক ব্যাংক, লেনদেনের মাধ্যম। একটার মধ্যেই কিন্তু দুইটা, কন্ট্রা ভাউচারের মধ্যেই দুইটা অপশন, ব্যাংক জমা নাকি উত্তোলন। যদি একটা ব্যাংক হয়, একটা দিয়ে আগে উদাহরণ দেই, ধরেন একটা ব্যাংকেই আমার ক্যাশ থেকে ব্যাংকে টাকা জমা হবে, তাহলে আমরা এখানে ব্যাংক দিব একক ব্যাংক, এখানে দিব ব্যাংক জমা, এবার হচ্ছে ব্যাংকের নামটা বলবো, আর এখানে দিব হচ্ছে ওই যে ক্যাশ ইন হ্যান্ড। ঠিক আছে, ধরেন এই 20,000 টাকা এটা আমার ক্যাশ জমা হচ্ছে, তাহলে কি দিলাম, ব্যাংকের ধরন হচ্ছে একটা ব্যাংকে ব্যাংক জমা করতেছি। আপনি যদি আবার বলেন যে না, আমি দুইটা ব্যাংকে জমা করব ক্যাশ, আমার দুইটা ব্যাংক অ্যাকাউন্ট আছে, তাহলে আপনি এখানে দিবেন একাধিক ব্যাংক। সেক্ষেত্রে আপনার দেখেন কি হয়ে যাচ্ছে, একাধিক ব্যাংক দিলে একাধিক ব্যাংক সিলেক্ট করে আবার ব্যাংক জমা সিলেক্ট করবেন, এখানে আপনার দিতে হবে ক্যাশ ইন হ্যান্ড। আর এখানে আপনি মাল্টিপল যে ব্যাংকে টাকা জমা করবেন, দুইটা ব্যাংক তখন নিচে দিতে হবে। ধরেন একটাতে আপনি ইসলামী ব্যাংকে ধরেন 20,000 টাকা দিবেন, আর আরেকটা ব্যাংকে আপনি ক্যাশ থেকেই জমা করবেন, ধরেন জনতা ব্যাংকে জমা করবেন 15,000 টাকা, দুটাই কিন্তু ক্যাশ থেকে জমা করতেছেন, তাহলে এই এন্ট্রিটা আপনি এক জায়গা থেকেই দিতে পারবেন। এটা প্রসেসটা যেহেতু একটু আলাদা, কারো কোনো কনফিউশন বা খটকা লাগলে আমাকে জিজ্ঞেস করেন, এখনই জিজ্ঞেস করে ফেলতে পারেন। তো এইভাবে সাবমিট দিলে কিন্তু আমার ক্যাশ থেকে একই সাথে দুইটা ব্যাংকে আমি টাকা জমা করতে পারছি। হ্যাঁ, এটা ধরেন আমরা সাবমিট দিলাম, এটা কন্ট্রা ভাউচারের মধ্যে। একইভাবে যদি ব্যাংক উত্তোলন হয়, তাহলে একক ব্যাংক, এবার হচ্ছে ব্যাংক উত্তোলন, কোন ব্যাংক থেকে আমরা টাকাটা উত্তোলন করব, আর ক্যাশ ইন হ্যান্ড এখানে বসাবো, প্রাপ্তি হিসাব ডেবিট, এখানে কিন্তু বলা আছে হ্যাঁ, ব্যাংক লেজার, ব্যাংক উত্তোলন লেজার ক্রেডিট, আর এটা হচ্ছে প্রাপ্তি হিসাব ডেবিট। এখানে দিলাম আমি ধরেন 25,000 টাকা, দিয়ে এই সাবমিটটা দিল। আবার ব্যাংক টু ব্যাংকও দিতে পারবেন, যেমন হচ্ছে একক ব্যাংকই দিলাম, তাহলে ব্যাংক জমা, এখানে দিলাম হচ্ছে আমার এই ব্যাংক, আর নিচে দিলাম হচ্ছে আমার জনতা ব্যাংক, তাহলে ব্যাংক থেকে ব্যাংকের সাথে লেনদেন হচ্ছে, এগুলো সব কন্ট্রা ভাউচারের মধ্যে চলে আসছে। তাহলে ব্যাংক জমা আর উত্তোলন ভাউচার দিয়ে কি এন্ট্রি দিবেন, ব্যাংক জমা মানে হচ্ছে আপনার ক্যাশ ছাড়া অন্য খাত থেকে, ক্যাশ অথবা ব্যাংক ছাড়া অন্য খাত থেকেও যদি আপনার কাছে কোনো টাকা জমা হয়, যেমন আদার ইনকাম দিয়ে হতে পারে, বা কেউ আপনাকে ফান্ড পাঠাইছে, সেটা সেই টাকাটা আপনি রিসিভ করতেছেন, তাহলে এই এই জিনিসগুলো আপনি ব্যাংক জমা ভাউচার দিয়ে দিবেন। আবার ব্যাংক উত্তোলন ভাউচারে আর কি কি হতে পারে, যেমন আপনি অফিস ভাড়া যদি এরকম হয়ে থাকে যে আপনি ব্যাংক থেকে অফিস ভাড়াটা দিচ্ছেন, অথবা আপনার স্টাফদেরকে স্যালারি যেটা দিচ্ছেন, স্যালারিটা আপনি হচ্ছে এই ব্যাংক থেকেই দিচ্ছেন, সেক্ষেত্রে আপনার এই যে ব্যাংক উত্তোলন ভাউচারটা এখানে আহ, এটা দিয়ে এন্ট্রি দিতে হবে, যেখানে একক ব্যাংক, লেনদেনের মাধ্যম ব্যাংক দিলাম, ব্যাংক উত্তোলন হিসাব ব্যাংকের নাম দিলাম, চেক নাম্বার লেখা হলো, চেকের তারিখ লেখা হলো, আর নিচে হচ্ছে প্রাপ্তি হিসাব কি, স্যালারি, স্যালারি এক্সপেন্স, ধর স্যালারি বাবদ আপনি 50,000 টাকা খরচ করছেন ব্যাংক থেকে, তাহলে আপনি এখান থেকে এভাবে দিয়ে সাবমিটটা দিবেন। মানে আমি যে কন্ট্রা বাউচার থেকে যে আপনি বললেন, জি জি বলেন। এই আপনার ব্যাংকের লেনদেন জমা দেওয়া বা ব্যাংক উত্তোলন করা, আপনার ওই যে ক্যাশ ব্যাংক জমা বাউচার, আমরা আমরা ওইখানে যাব না, ব্যাংক জমা বাউচার থেকে যাব না আমরা, না কন্ট্রা বাউচার থেকে যাব? ব্যাংকের সাথে ক্যাশের যা যা লেনদেন হবে, জি। সেটা জমা হোক অথবা উত্তোলন হোক, সব কন্ট্রা ভাউচার দিয়ে যাবেন, জি। এটা দিয়ে। হ্যাঁ, জি। আর ক্যাশে উত্তোলন হয় নাই, আপনার ব্যাংক থেকে ক্যাশে উত্তোলন হয় নাই, অথবা ক্যাশ থেকে মানে অন্য যেগুলো খাত, ক্যাশ ছাড়া, ক্যাশ আর ব্যাংক ছাড়া অন্য কোনো জি। খরচ যদি ব্যাংক থেকে হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যাংক উত্তোলনে যাবেন। আর যদি অন্য কোনো খাত থেকে যদি ব্যাংকে টাকা জমা হয়ে থাকে, সেক্ষেত্রে ব্যাংক জমা ভাউচারে যাবেন। তা শুধু আমরা এটা যে মনে কোনো রাখবেন।
হ্যাঁ হ্যাঁ সমিতির যে কোনো আয় আসলে আমরা কন্ট্রা ভাউচারে গিয়ে ব্যাংকে জমা দিব। হ্যাঁ আর ব্যাংক থেকে টাকা উত্তোলন করলে আমরা কন্ট্রা ভাউচারে গিয়ে উত্তোলন করব। হ্যাঁ। জি। আচ্ছা, আর হচ্ছে জার্নাল বা নন ক্যাশ ভাউচার যেটা দিতে হয়, এটা ওই একই রকম আগের মতোই। ডেবিট হলে ডেবিটে সিলেক্ট করে নেবেন, এখান থেকে ডেবিট অ্যাকাউন্ট আগে সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে আমি এমনি একটা র্যান্ডম সিলেক্ট করতেছি আসলে। তারপরে এখানে ক্রেডিট অ্যাকাউন্ট সিলেক্ট করে টাকার পরিমাণ লিখবেন। আরো যদি কোনো খাতে যদি দিতে হয় তাহলে রো যুক্ত করে এখানে লেজার সিলেক্ট করে টাকার পরিমাণ লিখে এখানে সাবমিট দিবেন। আবার যদি এন্ট্রি দেওয়ার সময় যদি খেয়াল করেন যে আপনি ভুলভাবে এই রোটা সিলেক্ট করে ফেলছেন, এটাতে আসলে এন্ট্রি হবে না, সেক্ষেত্রে আপনি এই রোটা ডিলিট করে নেবেন, না কিন্তু সাবমিট নেবেন না। হ্যাঁ, তাহলে সাবমিট নেবেন না, এটা সাবমিট দেওয়ার সময় আটকে দিবেন। যেহেতু এটা লেজারও নাই অ্যামাউন্টও নাই, সেক্ষেত্রে এই রোটা ডিলিট করে নেবেন, নিয়ে তারপরে সাবমিট দেবেন। জি ম্যাম, একটা প্রশ্ন হলো ক্যাশ খরচ ভাউচার। হ্যাঁ হ্যাঁ। ক্যাশ খরচ ভাউচার আমি এই দৈনন্দিন খরচ আছে, আমি তো ক্যাশ থেকে খরচ করব। আচ্ছা, তাহলে আমি এটা এই যে ক্যাশ খরচ ভাউচার এন্ট্রি। ক্যাশ প্রদান ভাউচারে যাবেন, যে এখানে ক্লিক করবেন, করার পরে দেখেন ক্যাশ ইন হ্যান্ড এটা সিলেক্ট করাই আছে। এখন আপনি যত খাত থেকে যা যা খরচ দিবেন সব এখান থেকে সিলেক্ট করেন, স্টেশনারি, তারপরে হচ্ছে আপনার মোবাইল বিল, যা যা লাগে আপনার এখান থেকে সব দিবেন। হ্যাঁ, জি, থ্যাংক ইউ। এন্টারটেনমেন্ট, তারপর ধরেন স্যালারি, যারা ক্যাশ থেকেই স্যালারি দিয়ে দিবেন তাদের ক্ষেত্রে বলছি। তারপরে ধরেন আপনার অফিস রেন্ট হতে পারে, অফিস ভাড়া। এভাবে দিয়ে ওই যে বিবরণীতে লিখে রাখবেন যেটা আপনার অফিস এক্সপেন্স, বাংলায়ও লিখতে পারেন, এখানে সমস্যা নাই। এক্সপেন্স এই লিখে আপনি হচ্ছে নিচে সাবমিট দিয়ে দিবেন, তাহলে আপনার খরচের এন্ট্রিটা পড়ে যাবে। ঠিক আছে ভাই? জি জি, থ্যাংক ইউ। আচ্ছা, ভাউচার সংক্রান্ত আর কোনো প্রশ্ন আছে? ভাউচার কারেকশনও কিন্তু এর মধ্যেই বলে দিছি। হ্যাঁ, এই জি। যে তারিখ সিলেক্ট করে সার্চ করে নিয়ে আসবেন, তারপরে ডিলিট বা আপডেট করবেন, ডিলিট বা আপডেট করে দিবেন এখান থেকে যেটা ভুল হবে। ক্যাশ আর আদায়, এখনকার, হ্যাঁ হ্যাঁ ক্যাশ বলেন। আদায় বছর তো আমি এই যে ক্যাশ আদায় বছর থেকেই যাব। হ্যাঁ হ্যাঁ, কোনো অন্য কোনো খাত ক্যাশ থেকে আদায় আমি আদায় ভাউচার করলে যদি আপনার কারেকশন করতে হয় ক্যাশ আদায় ভাউচার থেকেই যেতে হবে, যদি প্রধান ভাউচার কারেকশন করতে হয় তাহলে প্রধান ভাউচার থেকেই করতে হবে। জি ঠিক আছে। জি। আচ্ছা আচ্ছা, ভাউচার এন্ট্রি তাহলে আমার দেখানো শেষ। আচ্ছা, আরেকটা জিনিস এখানে দেখাই, চার্ট অফ অ্যাকাউন্টস যেটা আপনাদের ছিল ওইখানে, চার্ট অফ অ্যাকাউন্টস কিন্তু এখানেও সেট করা যায়। এখানে চার্ট অফ অ্যাকাউন্টস আপনার কি কি আছে আপনি যেমন এন্ট্রি ফর্ম থেকেও দেখতে পারবেন, আবার রিপোর্টও আছে। এটা হচ্ছে এন্ট্রি ফর্ম। এটা হচ্ছে প্রথমে গ্রুপ ক্রিয়েট। আমাদের চার্ট অফ অ্যাকাউন্টসে আমরা জানি, যারা অ্যাকাউন্টেন্ট তারা তো আরো ভালো জানেন, যেখানে অ্যাসেট লায়াবিলিটি ইনকাম এক্সপেন্স এই কয়টা গ্রুপ কিন্তু অ্যাকাউন্টসের একদম ফিক্স করা। এই গ্রুপের আন্ডারে অনেক সাব গ্রুপ থাকে, যেমন কারেন্ট অ্যাসেটের মধ্যে, সরি অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট থাকে, ফিক্সড অ্যাসেট থাকে। তারপরে লাইবিলিটির মধ্যেও আপনি ভাগ করতে পারেন যে কারেন্ট লাইবিলিটি কোনগুলা। তো এগুলো হচ্ছে আমার গ্রুপগুলো ক্রিয়েট হচ্ছে, এই গ্রুপের নাম এবং কোড এখান থেকে আপনারা আপডেট করতে পারবেন। ধরেন হচ্ছে ক্যাশ, আপনি এটা চাইলেন, এই যে এটা মানে হচ্ছে এডিট, আর এটা হচ্ছে মানে ক্যাশের মধ্যে নতুন আরেকটা লেজার তৈরি করা, প্লাস দেয়া, সরি। এখানে ক্লিক করলে এই যে কোড, কোড আপনি ধরেন চাচ্ছেন যে না আমি সফটওয়্যার থেকে যে কোড দেওয়া আছে এই কোডে আমি চিনি না, আপনি আপনি অন্য একটা কোড ব্যবহার করতে চান, আপনি দিতে পারবেন, তবে একটাই শর্ত হচ্ছে এই কোড অন্য কোথাও ব্যবহার করা যাবে না। মানে কোড ডুপ্লিকেট হতে পারবে না এবং লেজারের নামও ডুপ্লিকেট হতে পারবে না। ধরেন এই ক্যাশ নাম্বার দিয়ে আপনি চাচ্ছেন যে এটার নাম আমি দেবো পেটি ক্যাশ, এটা আপনি আপডেট করতে পারবেন, নামটা এবং কোডটা চেঞ্জ করতে পারবেন। আর সংরক্ষণ করলে ক্লিক করলে সংরক্ষণ হয়ে যাবে। হ্যাঁ দিলাম। আচ্ছা, ইউ ডোন্ট হ্যাভ পারমিশন টু ইনসার্ট অর আপডেট, আমি যে আমি ম্যানেজার আইডি তে লগ ইন করছি, এই ম্যানেজার আইডি তে এটা পারমিশন দেওয়া নাই, চার্ট অফ অ্যাকাউন্টস চেঞ্জ করার পারমিশন এখানে দেওয়া নাই। অ্যাডমিন হলে পারবে, বাট অপশনটা দেখে রাখলেন যারা অ্যাডমিন থাকবেন তারা করতে পারবেন। আচ্ছা, লেজারেও তাই, লেজারে যে কারেন্ট অ্যাসেট, ক্যাশ, ক্যাশের আন্ডারে আমার দুইটা করা আছে, ক্যাশ ইন হ্যান্ড, পেটি ক্যাশ, দেখেন পেটি ক্যাশ আমার অলরেডি করা আছে। আচ্ছা, আরেকটা ফ্যাসিলিটি এখানে আছে, ধরেন আপনি কোথায় দেখাই এটা,
দাঁড়ান আমি অন্য একটা ক্লায়েন্টে লগ ইন করে দেখাই। মেন মেন ট্রানজেকশন রিলেটেড জিনিস কিন্তু আমাদের মোটামুটি দেখানো শেষ। হ্যাঁ, আমি এখন অ্যাডিশনাল আরো যা যা আছে একটু ভিতরের দিকে যাচ্ছি। চার্ট অফ অ্যাকাউন্টস এটা বলুন। এই যে আগাদিয়াতে ওনাদের যেটা আছে লোন টু মেম্বার, লোন টু মেম্বারের মধ্যে দেখেন ওনাদের যতগুলো লোন আছে, লোনের লেজার এগুলো এক একটা। এখন এই লোনের লেজার, কথার কথা আমি জাস্ট এটা বোঝানোর জন্য দেখাচ্ছি, কথার কথা কেউ চাইলো যে আমি এই দুটা লেজার, এই যে এ সি দিয়ে আমি আলাদাই একটা গ্রুপ করব লোন টু মেম্বারের মধ্যে, এবং তার আন্ডারে এটা থাকবে, তাহলে কিন্তু আমি এখানে আগে একটা গ্রুপ বানায় নিতে পারবো। কারণ কারেন্ট অ্যাসেটে এসে কিসের মধ্যে বানাতে চাচ্ছি, লোন টু মেম্বারের মধ্যে, তাহলে এখানে আমরা একটা গ্রুপ, সাব গ্রুপ বানাইতে পারবো। ধরেন আমি দিলাম 1201 লোন টু মেম্বার এসি, এটা দিয়ে আমি একটা গ্রুপ বানালাম, কিন্তু এটা শুধু এটা সাবমিট দিলাম, গ্রুপটা হলো। এবার যদি আমরা লেজার ক্রিয়েটে যাই, এই যে লোন টু মেম্বার, দেখেন এখানে একটা ফোল্ডার তৈরি হয়ে আছে। এখন এইগুলোকে আমি শিফট করে এটার মধ্যে নিতে চাচ্ছি, এই যে আমি শিফট করে নিচ্ছি। লোন টু মেম্বারের মধ্যে এরকম ভাবে আপনি আবার ভাগ করতে পারবেন গ্রুপ করে করে, করে এটা সেভ দিতে পারবেন। তাহলে হবে কি, আপনারা যখন ব্যালেন্স শিট দেখবেন, আমরা ব্যালেন্স শিটে ওই যে এখানে বলি না লেভেল, কারো মনে আছে একটা অ্যাকাউন্টস এর রিপোর্ট ব্যালেন্স শিট ট্যালেন্স শিট দেখতে গেলে যে লেভেল সিলেক্ট করা লাগে? ধরেন এই যে ব্যালেন্স শিট দেখতে যাই, তাহলে এখানে বলা লাগে না যে কোন লেভেলটা দিয়ে আমরা রিপোর্ট ওপেন করব, লেভেল 4 নাকি লেভেল 3? তাহলে লেভেল 4 কোনটা? লেভেল 4 কিন্তু আমাদের এখানকার চার্ট অফ অ্যাকাউন্টসে ছিল, এই যে লেজার যেগুলো, এটাই হচ্ছে আমার লেভেল 4। আর এই সাবগ্রুপ ছিল হচ্ছে আমাদের লেভেল 3, আর এটা হচ্ছে লেভেল 2। তার মানে এই আপনি প্রান্ত, তার তুমি মানে দেখেন, আমাদের ইউটিউব চ্যানেল গুলা দেখো। স্যার আপনার মাইক্রোফোন অন করা। আচ্ছা, আমরা ওখানে কি বানালাম, লোন টু বেনিফিশিয়ারির মধ্যে আবার একটা কিন্তু সাবগ্রুপ বানাইছি। তাহলে আমরা যখন ব্যালেন্স শিট ওপেন করব, তাহলে ওই লেভেলটা দিয়ে কিন্তু আমরা এখানে রিপোর্টটা দেখতে পারবো। এখানে কি কোনো সাবগ্রুপ আছে এনাদের কারো? আচ্ছা, এখানে কোনো সাবগ্রুপ নাই এখানে, বাট এরকম করা যাবে এখানে। হ্যাঁ, এখানে লেভেলটা আপনারা নিজেরা আপডেট করতে পারবেন, এবং রিপোর্টে ওইভাবে ওই লেভেল গুলো দিয়ে দেখতে পারবেন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই, ভাউচার ফরম্যাট সেটআপ। আমরা যখন ভাউচার এন্ট্রি দেই, ভাউচার এন্ট্রির কিছু নাম্বার পড়ে, খেয়াল আছে কারো? পুরাতন ভাষণে তো পড়তোই, ভাউচার পড়তো, তাই না? এখানে দেখেন টেমপ্লেট আছে, টেমপ্লেট 1, টেমপ্লেট 2, টেমপ্লেট 3, টেমপ্লেট 4। এখানে ডিফল্ট সিলেক্ট করা আছে টেমপ্লেট 4। তাহলে টেমপ্লেট 4-এ কি, আপনি যখন পেমেন্ট ভাউচার, ক্যাশ পেমেন্ট ভাউচার দিয়ে যখন এন্ট্রি দিবেন, ওই ভাউচার নাম্বারটা যে পড়বে, ওই নাম্বারটার প্রথমে পড়বে PVCH, সিএইচ মানে ক্যাশ, আর পি মানে হচ্ছে পেমেন্ট ভাউচার। আবার এটা হচ্ছে ব্যাংক পেমেন্ট ভাউচার। এটা হচ্ছে আরভি মানে রিসিভ, রিসিভ এটা ক্যাশ রিসিভ ভাউচার। তার মানে আপনি ভাউচার নাম্বার গুলা বা এই নামগুলা দেখলেই কিন্তু বুঝতে পারতেছেন যে এন্ট্রিটা কোন ফর্ম থেকে হয়েছে। যেমন কন্ট্রা ভাউচার দিয়ে যদি এন্ট্রি পড়ে, তাহলে CVNO পড়বে, জেভি দিয়ে পড়লে JVNO পড়বে। এটা হচ্ছে টেমপ্লেট 4-এর মধ্যে বলা। আবার দেখেন এখানে ব্যাংকের জন্য কিন্তু PV ব্যাংক বলা আছে। আমরা যদি টেমপ্লেট 3-এ যাই, দেখেন পার্থক্যটা কি। ব্যাংক থেকে লেনদেন হলে PV ব্যাংক দিয়ে পড়বে ভাউচার। আর ওই যে বললাম মোবাইল এম ব্যাংক দিয়েও তো এখন এন্ট্রি দেওয়ার সুযোগ আছে। তাহলে কোন কোন টাকা মোবাইল ব্যাংক দিয়ে এন্ট্রি হয়েছে, ওটার জন্য কিন্তু আলাদা করে ভাউচার এন্ট্রি পড়বে যদি আপনি টেমপ্লেট 3 সিলেক্ট করে রাখেন। তাহলে মোবাইল ব্যাংক দিয়ে যত কালেকশন হবে সেটার জন্য কিন্তু ভাউচারটা আলাদাভাবেই পড়বে। আর যদি টেমপ্লেট 4 সিলেক্ট করে রাখেন, তাহলে মোবাইল ব্যাংক আর ব্যাংক মিলে একটা ভাউচার পড়বে। দেখেন এখানে কিন্তু আর মোবাইল ব্যাংক নাই। তো এরকম টেমপ্লেট আপনি কোনটা ব্যবহার করতেছেন সেটার উপর ডিপেন্ড করে কিন্তু আপনার ভাউচার এন্ট্রি গুলা পড়বে, ভাউচারের নাম্বার গুলা জেনারেট হবে। আচ্ছা, আরেকটা যেটা জিনিস দেখায়, অ্যাডমিনের মধ্যে দেখেন রিপোর্ট টেমপ্লেট। আমাদের কাছে পুরাতন ভার্সনে অনেকেই এরকম চাইতো যে আপা আমরা লোগো বামে দেখতে চাচ্ছি না, কেউ বলে লোগো আমরা এই ডানে দেখবো, কেউ বলে যে আমি মাঝখানে দেখতে চাই। তো অনেকের অনেক রকম রিকোয়ারমেন্ট ছিল। তো আমরা এখন এটা টেমপ্লেটের মধ্যে নিয়ে আসছি। তো রিপোর্ট টেমপ্লেট 1-এর মধ্যে দেখেন লোগো দেখা যাবে বাম পাশে, আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে মাঝখানে, রিপোর্টের নাম থাকবে মাঝখানে,
সাংগঠনিক স্তর, সরি, সাংগঠনিক স্তর মানে হচ্ছে এটা ব্রাঞ্চ নাকি এরিয়া নাকি হেড অফিস, এটা থাকবে এখানে। এরপরে থাকবে ঠিকানা, তারপরে থাকবে তারিখ, আর এই পরে থাকবে যাদের ফান্ডিং প্রতিষ্ঠান আছে, নিজস্ব তহবিল হলে নিজস্ব তহবিল, আর ওই যে অ্যাকাউন্টস এর রিপোর্ট হলে লেভেল। তাহলে এটা হচ্ছে টেমপ্লেট 1। এইটা যদি সিলেক্ট করা থাকে, এই টেমপ্লেট ব্যবহার করেই সকল রিপোর্ট ওপেন হবে। তো যার যে টেমপ্লেট পছন্দ সে সেই টেমপ্লেটটা সিলেক্ট করলে সেইভাবেই কিন্তু রিপোর্টে ভিউ হবে। এটা গেল টেমপ্লেটের ব্যাপার। আচ্ছা, আরেকটা জিনিস জরুরি যেটা সব সময় লাগে, ওই যে হলিডের সময় তো আমরা একটা চেকিং দেই, তাই না, যে হলিডে ডিক্লেয়ার করা আছে কিনা। হলিডে করা না থাকলে আপনি পারমিশন দেই। এখানে সেটা কিভাবে করবেন? এখানে হচ্ছে ধরেন ব্রাঞ্চ ম্যানেজার দিয়ে লগ ইন করা আছে, ওই সেম ভাবে ডেন করতে গেলে ওনাকে পারমিশনটা বলবে যে আগামী দিন হচ্ছে হলিডে আছে, আপনি হলিডেটা ডিক্লেয়ার করে নাই, হলিডে ডিক্লেয়ার করে আসুন। এখানে এই যে ডেন করুন অপশন, ডেন করুনের মধ্যে শাখা, ব্রাঞ্চের নাম, কারেন্ট অপারেশন ডেট, নিউ অপারেশন ডেট, এটা আপনি সিলেক্ট করে ডেন করলে ডেন হয়ে যাবে। এখন ডেন করার সময় দেখেন, ধরেন ওই মেসেজটা আসলো, তখন অ্যাডমিন থেকে যেটা করতে হয় সেটা এই অ্যাডমিন মেনুর মধ্যে ছুটি ঘোষণা ছাড়াই ডেন করার অনুমতি দিন, এখানে আপনাকে আসতে হবে। এখানে দেখেন বলা আছে আগামী 1 মে তারিখ সরকারি ছুটির দিন, মে দিবস। ওই যে ওখানে যেভাবে মেসেজটা আসতো এখানেও সেম ভাবে বলা আছে, হ্যাঁ। তো এক্ষেত্রে যদি আপনি 1 মে যদি আসলে ছুটি না দিতে চান, তাহলে ডেন পারমিশন উইদাউট হলিডে ডিক্লেয়ার করে সেভ দিয়ে দিলে ব্রাঞ্চে আপনার হলিডেটা, সরি, ডেন করতে পারবে। আর যদি আপনি হলিডে ডিক্লেয়ার করতে চান, সেক্ষেত্রে হলিডে ডিক্লেয়ারে সিলেক্ট করলে এইখানে আসবে। এটা হচ্ছে হলিডে ডিক্লেয়ারের ফর্ম। হলিডে ডিক্লেয়ার এখানে ওই গ্লোবাল তো করতে পারবেন, হেড অফিসও করতে পারবেন, শাখাও করতে পারবেন, সমিতিও করতে পারবেন। তবে গ্লোবালে করে যেটা করতে হবে, এখানে দেখেন গ্লোবালের জন্য লাল কালার করা। আপনি এখানে একই সাথে আহ, ধরেন হচ্ছে আমরা দিব এপ্রিলের 1 তারিখ, তাই না? তাহলে সরি, মে মাসের 1 তারিখ। তাহলে মে মাসের 1 তারিখ দিলাম, কোন আইডি দিয়ে দিছি, ও সরি, আমি নিজেই খেয়াল করি। এটা দেখেন প্রিভিয়াস হলিডে, এখানে কিন্তু সিলেকশনের কিছু নাই। প্রিভিয়াস হলিডে মানে এ পর্যন্ত আপনার প্রতিষ্ঠানে কি কি হলিডে দেয়া আছে সেটা এখানে দেখা যাচ্ছে। সো এখানে আপনার সিলেকশনে কিছু নাই। মে মাসে 1 তারিখে হলিডে ডিক্লেয়ার করা নাই, তাহলে ডিক্লেয়ার করবেন কোথায়? এই ডান পাশটাতে এখানে আসবেন, মে মাস 1 তারিখ এখানে সিলেক্ট করলাম। ধরে নিলাম তার 2 তারিখও বন্ধ, নাহলে কিন্তু 2 তারিখ 3 তারিখ এরকম ভাবে আপনি হলিডে একই সাথে সিলেক্ট করতে পারবেন। এবং করার পরে অ্যাডিশনাল যেটা এখানে আপনি, আপনাকে বলতে হবে যে এটা ছুটির ধরনটা কি। এটা কি সরকারি ছুটির দিন, সরকারি ছুটি নাকি বিশেষ ছুটি? যদি সরকারি ছুটি হয় সেক্ষেত্রে আবার ছুটির নামগুলো এখানে আছে, যে সরকারি যে ছুটিটা আপনি যে দিচ্ছেন এটা কি ছুটি। ধরেন মে দিবস, এখন মে দিবস দিলে দেখেন আমি এখানে কিন্তু 1 2 3 4 5, 1 মে থেকে 5 তারিখ পর্যন্ত দিছি, তার মানে কিন্তু সফটওয়্যারে 1 থেকে 5 তারিখই মে দিবস হিসেবেই ছুটি দিচ্ছেন, এটাই কিন্তু ধরে নিবে। ফলে আপনার যদি আলাদা আলাদা ছুটি যদি আলাদা আলাদা কারণে হয়ে থাকে, তাহলে আলাদা আলাদা ডিক্লেয়ার করবেন। যেমন ঈদের ছুটি ক্ষেত্রে আমাদের প্রয়োজন হয়, ধরেন এরকম টানা 5 দিন ছুটি পড়ছে ঈদের ছুটি, তাহলে তো এটা একটা কারণেই আপনি ছুটি দিচ্ছেন। সেক্ষেত্রে সরকারি ছুটির দিন দিবেন। এবং কোন ঈদ, ধরেন মানে ঈদের কারণে যেটা হবে, ধরেন ঈদ উল ফিতর অথবা সবে যেটার কারণে হবে, যেমন সামনে আছে আমাদের ঈদ উল আজহা, ধরেন ঈদ উল আজহা দিয়ে দিলে তাহলে এই 5 দিনই যে ঈদ উল আজহার ছুটি সেটা বোঝা যাবে। আর বিবরণীতে বিবরণী লিখে রাখতে পারবেন। এখানে একটা অপশন আরেকটা এডিশনাল বলা আছে, আপনি কি মাসিক লোনের আদায়যোগ্য এই মাসে বন্ধ রাখতে চান? এটা না দিয়ে রাখবেন, বেশিরভাগ ক্ষেত্রে এটা না হবে। কেন হবে এটা বলি, এটা আর এটা কেনই বা দেয়া হয়েছে নতুন করে। আমরা বেশ কিছু সময় যে লকডাউনের মতো সিচুয়েশনে পড়লাম, তাই না? আবার কোনো কোনো সময় কোনো কোনো প্রতিষ্ঠানে এরকম সমস্যায় পড়েন যে একটা এলাকা বন্যা বন্যা দুর্গত হয়েছে। এখন এই বন্যার কারণে, পরিস্থিতির কারণে ধরে নেওয়া গেল ওই ব্রাঞ্চটার যে আদায়যোগ্য এটা যদি ওপেন থাকে, ধরেন ওখানে মাসিক লোন আছে। এখন মাসিক লোন থাকা মানে তো প্রতি মাসে আমার একটা আদায়যোগ্য পড়বেই পড়বে। এখন আপনি চাচ্ছেন যেহেতু বন্যা দুর্গত এলাকা, আমি এই মাসিক লোনের আদায়যোগ্যটাও বন্ধ করতে চাই স্পেসিফিক ওই এলাকায় বা ওই সমিতিতে। তখন আপনি যেটা করবেন, ওই ব্রাঞ্চ, সেক্ষেত্রে আপনি দিবেন শাখা অথবা সমিতি সিলেক্ট করে, এটা যদি আপনি টিক করে রাখেন, তার মানে ওই সমিতির যতগুলো মাসিক লোন আছে সারা মাসেই তার কোনো আর আদায়যোগ্য পড়বে না মাসিক লোনের ক্ষেত্রে।
এখন এইটুকু যে কথাটা বললাম, এখানে যদি কারো কোনো কনফিউশন থাকে আমাকে এখন জিজ্ঞেস করতে পারেন। তো বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে কিন্তু ধরেন মে মাসের আমি 5 দিন ছুটি দিচ্ছি, কিন্তু বাকি এই কয়দিন তো আমার খোলা। তার মানে মাসিক লোনের আদায়যোগ্য এই 1 থেকে 5 দিনের মধ্যে পড়বে না, কিন্তু বাকি বাকি দিনের মধ্যে তো আমার পড়বে। তার মানে কি, মাসিক লোনের আদায়যোগ্য আমার এই মাসে পুরোপুরি বন্ধ রাখতে চাচ্ছি কিনা, এটা না হবে, তাই না? বেশিরভাগ ক্ষেত্রে এটা না হবে। শুধুমাত্র ওই এক্সেপশনের ক্ষেত্রে আপনি এটাকে হ্যাঁ দিয়ে রাখলে সফটওয়্যার থেকে ওই শাখা বা সমিতিতে মাসিক লোনের আদায়যোগ্য গুলা কিন্তু আর পড়বে না। যে তারিখগুলো আপনি সিলেক্ট করে রাখবেন সেই তারিখগুলোতে পড়বে না আদায়যোগ্য। এটা হচ্ছে হলিডে ডিক্লেয়ারের ব্যাপার। এইটুকু জায়গায় কি কারো আর কোনো কোশ্চেন আছে? এই হলিডের এই জায়গাটা, এটা একটু যেহেতু অনেক জি কিছু ম্যাম। এর সাথে রিলেটেড, কারো কোশ্চেন থাকলে বলতে পারেন। ম্যাম, এই যে আপনার ম্যাম, এই যে এই শুক্রবার গুলো বা সরকারি ছুটিগুলো কি আপনাদের ওইখান থেকে হলিডে ডিক্লেয়ার করা থাকে? আচ্ছা, শুক্রবার বা হচ্ছে যাদের সাপ্তাহিক ছুটি, হ্যাঁ, জি। সাপ্তাহিক ছুটিটার কথাটা বলি। এখানে দেখেন, সাপ্তাহিক ছুটি কিন্তু আপনাদের যখন আমরা অর্গানাইজেশন তৈরি করতেছি সেখান থেকে আমার আগে থেকেই সেট করা আছে। যেমন এখান থেকে আমরা একটা অর্গানাইজেশন সেট আপ করি, সফটওয়্যার সেট আপ করি। আহ আচ্ছা, আমি একটু এক্সিস্টিং নিয়ে আসি। হচ্ছে যেমন আগাদিয়ার কথা যদি বলি, এই যে এই যে এখানে আমরা সেট করে রাখি একটা প্রতিষ্ঠানের বেসিক কিছু ইনফরমেশন। তার মধ্যে প্রথমটা হচ্ছে সাপ্তাহিক ছুটি। কারো কারো সাপ্তাহিক ছুটি শুধু শুক্রবার থাকে, কারো কারো শনিবার থাকে, আবার কারো কারো শুক্র শনি থাকতে পারে। তো এখানে যে উইকলি হলিডে যেটা সেট করা থাকবে, এটা আপনাদেরকে আলাদাভাবে আর ওই হলিডে ডিক্লেয়ার ফর্মে আর হলিডে ডিক্লেয়ার করতে হবে না, এটা এমনিতেই বন্ধ। ব্রেক ছিল স্যার। আর অন্যান্য সরকারি ছুটিগুলো কি আপনাদের এখান থেকে ডিক্লেয়ার করা থাকে? অন্যান্য গুলা শুধু করে রাখবেন। আর আরেকটা যেটা জিনিস, আমি হলিডে ফর্মটাতে আবার একটু যাচ্ছি। অ্যাডমিন, এই যে ছুটি ঘোষণা, এখানে দেখেন আপনার ছুটির ধরন আমি ধরেন সবই দিলাম, সব দিয়ে ইয়ার দিলাম কতবার। আচ্ছা, ইয়ারই থাকুক 2025। 2025-এ দেখেন এই প্রতিষ্ঠানে শুধু এই দুইটা হলিডে ডিক্লেয়ার করা আছে। 30 মার্চ থেকে 30 এপ্রিল পর্যন্ত 5 দিনের কি সরকারি ছুটির দিন। এটা যদি আমি আবার দেখতে চাই এটা কিসের কি ছিল, এই টোটালটা এখানে আবার ছুটির বিপরীতে দেখা যাবে। অ্যাকশনে ক্লিক করলে ধরেন এটা তো আমি টানা ছুটি দিছি, হ্যাঁ, টানা ছুটি দিছি সরকারি ছুটির দিন। এখানে আবার সিলেক্ট করা হয়েছে হলিডে নাম আদার, কথার কথা এটা ছিল আমার ঈদের ছুটি। এখন ধরেন মাঝখানের এই 1 তারিখের ছুটিটা হবে না, এটা ভুল করে আমি দিয়ে ফেলছি ক্লিক করে, এটা আপনি ডিলিট করতে পারবেন। তবে শর্ত হচ্ছে সফটওয়্যারে ওই আপনার যে ব্রাঞ্চ গুলো সেটা এই 1 তারিখে আসার আগেই আপনাকে ডিলিটটা করতে হবে, আসার পরে করতে পারবেন না। মানে হলিডে যদি কোনো কারণে ভুলভাবে দিয়ে রাখেন সেটা চাইলে আপনারা এখান থেকে ডিলিটও করতে পারবেন। আর বিগত বছরের বা এ পর্যন্ত এই যে টিল ডেট, মানে আমার প্রতিষ্ঠান আছে হচ্ছে 23 এপ্রিল, 23 এপ্রিল পর্যন্ত এই প্রতিষ্ঠানে যত রকমের ছুটি ঘোষণা করা আছে সব কিন্তু আপনি এখানে দেখতে পাবেন যে আপনি কতগুলো ছুটি ঘোষণা এ পর্যন্ত করে রাখছেন। আর ইয়ার দিলে তো ইয়ার ভিত্তিক পাবেন। তো এটা একটা বলে রাখি, যেহেতু নতুন ভার্সনে আপনারা শিফট হয়ে আসবেন, প্রথম কাজটা তো মাইগ্রেশন ডাটা চেক হবে। সেকেন্ড কাজটা একটু এটা করে রাখবেন আপনার সামনের যতগুলো ছুটি সারা বছরে, ধরেন 25 সালে তো আপনার জানা আছে কি কি ছুটি হবে, ছুটিগুলো আগেই এখান থেকে হলিডেটা ডিক্লেয়ার করে রেখেন। এই যে যুক্তকরণে ক্লিক করলে যে হলিডে অপশনটা চলে আসবে, এখান থেকে হলিডেটা ডিক্লেয়ার করে রেখেন। তাহলে আর ওই বারবার যে পারমিশন চাওয়ার যে ব্যাপারটা ওইটা আর আপনাদের কাছে চাইবে না, ডেন করতে গেলে আর ওই জিনিস আটকাবে না। অ্যাডমিনের মধ্যে স্টাফ ব্যবস্থাপনা তখন আমি দেখাইছি, আরেকবার একটু দেখাই। এই যে স্টাফ ব্যবস্থা মানে মানে আপনি নতুন নতুন আপনার স্টাফ যখন আসবে এখান থেকে যুক্ত করবেন। যুক্তকরণে এসে স্টাফের প্রাথমিক তথ্য দিবেন, তার ঠিকানা দিবেন, অফিসিয়াল তথ্য মূলত এই জায়গাটায়, ইউজার আইডি, তার ইউজার আইডি কি হবে, কি দিয়ে সে লগ ইন করবে সেটা দিবেন।
পাসওয়ার্ড দিবেন, কনফার্ম পাসওয়ার্ড দিবেন, তার স্টাফ আইডি দিবেন। এগুলো ম্যান্ডাটরি ফিল্ড না, তবে দিয়ে রাখতে পারবেন, নিতে পারবেন যে তার হচ্ছে স্টাফ ক্যাটাগরি স্থায়ী নাকি চুক্তিভিত্তিক, স্থায়ী হলে প্রবেশন পিরিয়ড কত, কনফার্মেশন ডেট কি, এই সব ইনফরমেশন আপনি দিতে পারবেন এখানে। এরপরে আছে ব্যবসায়িক ইউনিট যুক্ত করুন। এখানে আপনাকে বলতে হবে যে স্টাফটাকে আপনি নতুন করে এখানে সংযুক্ত করছেন, সে আপনার কোন প্রতিষ্ঠানের। বিজনেস ইউনিট মানে হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম, হ্যাঁ। তারপরে হচ্ছে সে কোথাকার স্টাফ, হেড অফিসের নাকি শাখার, ধরেন শাখার, এবং তার রোল কি। এখানে শাখার রোল যেগুলো হয়, ফিল্ড অফিসার নাকি ব্রাঞ্চ ম্যানেজার, অ্যাকাউন্ট্যান্ট নাকি অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার, যেটা হবে আপনি সেটা সিলেক্ট করে দিবেন। দেওয়ার পরে আপনাকে বলতে হবে কোন শাখার, যেমন এই প্রতিষ্ঠানে 2টা শাখা আছে, ভাই ভাই ইলেকট্রনিক্স আর আগাদিয়া, তাহলে যে শাখার হবে সেই শাখাতে দিবেন। আরেকটা অপশন আছে এনএ। এনএটা কি, ধরেন একটা স্টাফকে আপনি জয়েন করছে, আপনি এখনো জানেন না তাকে আপনি কোন শাখাতে অ্যাসাইন করবেন, ও মাত্রই জয়েন করছে, কিন্তু তার আইডিটা আপনি এখানে সফটওয়্যারে করে রাখতে চাচ্ছেন, তাহলে তার আইডিটা আপনি এখানে এনএ দিয়ে ক্রিয়েট করে রাখবেন। তার মানে সে ফিল্ড অফিসার হিসেবে সে জয়েন করতেছে ঠিকই, কিন্তু কোন ব্রাঞ্চের এটা এখনো ডিসাইডেড না। পরে যখন ডিসাইডেড হয়ে যাবে তখন আপনাকে স্পেসিফিক এই এই স্টাফকে আবার সার্চ করে এনে তখন শাখাটা আপনি আবার আপডেট করে দিয়ে সেভ দিবেন। এটা গেল স্টাফের। আর স্টাফ যদি আবার চলে যায়, ভর্তির সময় তো সে সবসময় অ্যাক্টিভ থাকতেছে, আর যদি স্টাফ চলে যায় সেক্ষেত্রে স্টাফকে আগে সার্চ করে আনবেন এভাবে, এনে এডিটে ক্লিক করবেন, করে অফিসিয়াল তথ্যর মধ্যে এসে তাকে ইজ অ্যাক্টিভ থেকে না করে সেভ দিবেন। তার মানে সে ইনঅ্যাক্টিভ হয়ে গেল এবং তার ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সে ওয়েব বা অ্যাপসে আর লগ ইন করতে পারবে না। বলি যেটা এখন দেখাবো সেটা হচ্ছে ইউজার মেনু, এই ইউজার অনুযায়ী মেনু পারমিশন, হ্যাঁ। ধরেন আপনার 5জন ফিল্ড অফিসার আছে, এখন 5জন ফিল্ড অফিসারের মধ্যে 2জন সিনিয়র, তাকে 2জনকে দিয়ে আপনি চাচ্ছেন যে না এই 2জন সিনিয়র, এদেরকে আমি সফটওয়্যারে কাজকর্ম আমি সবই প্রায় করতে দিব, কিন্তু আরো বাকি যে 3জন আছে এরা নতুন নতুন জয়েন করছে, এরা এখনো কিছু বোঝে না, এদেরকে আমি অত কিছু এখনো করতে দিব না। ধরেন এটা আপনি চিন্তা করলেন, এখন কাকে কি পারমিশন দিবেন সেটা আপনি নিজেই সেট করতে পারবেন। কিভাবে, ধরেন এখানে আপনার এই যে ইউজার অনুযায়ী মেনু পারমিশনে আসতে হবে, মেনু অনুমোদন এখানে আসতে হবে। আসার পরে শাখা সিলেক্ট করবেন, ওই শাখার নাম করবেন, এটা শাখা ভিত্তিক আলাদা আলাদাও করতে পারবেন। প্রথমে কিন্তু রোল, একটা কিন্তু রোলে পারমিশন দেয়া আছে। ধরেন আমি যদি শাখার ফিল্ড অফিসার নিয়ে আসি, তাহলে ফিল্ড অফিসারকে কি কি পারমিশন দিছি, এখন এই ফিল্ড অফিসার নতুন ফিল্ড অফিসারও হতে পারে, পুরাতনও হতে পারে, ফিল্ড অফিসার রোল যাদের যাদের আছে তাদেরকে কি কি পারমিশন দেওয়া আছে। প্রথমে দেখেন এখানে আমরা নিশ্চয়ই ফিল্ড অফিসারকে কারেকশনের কোনো অপশন দিব না, তাহলে প্রথমে অপশন আছে কারেকশন ডে অ্যালটমেন্ট রানিং ফিসক্যাল ইয়ার। তাকে কি আপনি কারেকশন কতদিনের করতে দিবেন অথবা দিবেন কিনা, তাকে যদি কারেকশন করতে না দিতে চান এখানে 0 দিয়ে নেবেন। তার মানে ফিল্ড অফিসার রোল দিয়ে যে ইউজারই থাকুক তারা কিন্তু কারেকশন করতে পারবে না। এরপরে দেখেন ব্রাঞ্চের মধ্যে যতগুলো এই বাম পাশের অপশন আছে সেটা মেন মানে এন্ট্রি ফর্ম হোক অথবা রিপোর্ট হোক, সবগুলো কিন্তু এখানে মেনু তালিকার মধ্যে নামগুলো আসছে। প্রত্যেকটার পাশে আবার দেখানের মতো একটা টিক দেওয়া আছে, সব দেখান। এই দেখানে যদি টিক দেওয়া থাকে তার মানে ফিল্ড অফিসার লগ ইন করলে এই মেনুটা সে দেখতে পাবে। আর ওই মেনুর পাশে পাশে প্রত্যেকটা মেনুর পাশে পাশে দেখা লেখা আছে মেনু ব্যবহারের ক্ষমতা। সব এন্ট্রি সে এন্ট্রি দিতে পারবে, সব আপডেট করতে পারবে, সব ডিলিট করতে পারবে। দেখেন রোলের মধ্যেই এই মেনুগুলোর পারমিশন দেওয়া নাই, ক্রস দেওয়া, অর্থাৎ ফিল্ড অফিসার রোলের তো আসলে অ্যাডমিন রিলেটেড কাজ প্রযোজ্য না, ফলে সিস্টেম থেকে কিন্তু রোলে অলরেডি এগুলা পারমিশন অফ করা আছে। এখন আপনি চাইলেন, দেখেন স্টাফ ম্যানেজমেন্ট, ফিল্ড অফিসার নিশ্চয় স্টাফ এন্ট্রি করবে না, বা এই যে ইউজার ওয়াইজ মেনু পারমিশন দিবে কি দিবে না এটা সে করবে না। এখন আপনি ওই যে একটা কথা বললাম, কাউকে কাউকে আপনি পারমিশন দিতে চান, সেক্ষেত্রে কাকে কাকে পারমিশন দিতে চান সে পারমিশনটা এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এখানে যদি আমরা নিচে আসি দেখেন ফিল্ড অফিসার লগ ইন করলে এই মেনুটা সে দেখতে পাবে, ব্রাঞ্চ ট্রান্সফার, ড্রপ আউট, মেম্বার অ্যাক্টিভেশন অপশন দেখতে পাবে। কিন্তু এখানে দেখেন সব এন্ট্রি, আপডেট, ডিলিট, একটাও কিন্তু তাকে এখানে টিক দেওয়া নাই। অর্থাৎ ফিল্ড অফিসার যদি লগ ইন করে সে কিন্তু এই এন্ট্রি ফর্ম গুলাতে সে এন্ট্রিও দিতে পারবে না, আপডেটও করতে পারবে না, ডিলিটও করতে পারবে না। সো এই প্রথমে আপনাকে রোল অনুযায়ী মেনু পারমিশন দিয়ে নিতে হবে। আমরা কিন্তু আমাদের দিক থেকে যেগুলো ডিফল্ট রোল হওয়ার কথা একটা ফিল্ড অফিসার বা ব্রাঞ্চ ম্যানেজারের, সেটা আমরা অলরেডি দিয়ে রাখছি।
এখন এর ভিতর থেকে যদি আপনাকে আরো কম বেশি করতে হয়, আপনারা এখান থেকে কম বেশি করে নেবেন। দেখেন ফিল্ড অফিসারে কিন্তু আমরা ভাউচার এন্ট্রি অপশনটা দিয়ে রাখি নাই, অর্থাৎ সে লগ ইন করলে এই ভাউচার এন্ট্রি অপশনটাই সে পাবে না, কারণ এটা তো আসলে ফিল্ড অফিসার দেয় না। কে দেয়? অ্যাকাউন্টেন্ট দেয়, ম্যানেজার দিতে পারে, অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ ম্যানেজার দিতে পারে। তো যে যে রোলের পাবে সেই রোলে আগে আপনি এখানে পারমিশনটা দিয়ে রাখবেন। এটা সবকিছু দিয়ে এই পারমিশনটা কিন্তু আপনি যে কোনো সময় আপডেট করতে পারবেন, হ্যাঁ, অ্যাডমিন থেকে এটা দিয়ে আপডেট করবেন। রোলের রোলে দেওয়ার পরে হচ্ছে ইউজার ওয়াইজ মেনু, মেনু অনুমোদন বা পারমিশন। প্রথমে তো রোলে দিলাম, এরপরে হচ্ছে আমার ওই যে 5 জন ফিল্ড অফিসার, এখানে নামে নামে আপনি তখন আলাদা আলাদা ফিল্ড অফিসার রোল, এই ফিল্ড অফিসার এই ব্রাঞ্চে আছে আমার 3 জন, 3 জনকে আপনি 3 রকমের পারমিশন দিয়ে রাখতে চাচ্ছেন। এখানে ব্যক্তি, তাহলে ব্যক্তি ভিত্তিক পারমিশন আপনি এখানে আবার অফ করে করে রাখতে পারবেন, অফ করতে পারবেন অথবা দিতে পারবেন। ফিল্ড অফিসারের দেখেন ম্যাক্সিমামই কিন্তু ক্রস দেওয়া, ঠিক আছে, ম্যাক্সিমামই ক্রস দেওয়া, কিন্তু কিছু আবার যেগুলো তার জন্য প্রযোজ্য সেগুলো কিন্তু আবার দেওয়া আছে, ঠিক আছে। আর এই যে রিপোর্ট, রিপোর্ট তো আসলে সে সবকিছুই দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে অনেকে আমাদেরকে বলেছেন পুরাতন ভাষণের ক্ষেত্রে যে আপা একজন ফিল্ড অফিসারকে তো আমি আমার অ্যাকাউন্টসের রিপোর্ট দেখতে দিতে চাই না। তাহলে আপনি ফিল্ড অফিসারের এই এখানে ফিল্ড অফিসার সার্চ করে এনে আপনার যে সকল রিপোর্ট আপনি ফিল্ড অফিসারকে দেখতে দিতে চান না সেটা মেনু থেকে এটা এভাবে হাইড করে দিবেন, উঠায় দিবেন। তার মানে এই রিপোর্টগুলো কিন্তু সে লগ ইন করলে আর মেনুটা পাবেও না, দেখতেও পারবে না। তো এইভাবে আপনি কিন্তু ফিল্ড অফিসার, ব্রাঞ্চ ম্যানেজার এবং প্রত্যেকটা রোল এবং ব্যক্তি অনুযায়ী আপনি পারমিশন গুলো এখান থেকে সেট করতে পারবেন। আচ্ছা, তারপরে হচ্ছে এবার আমি রিপোর্টের মধ্যে আসতেছি। হ্যাঁ, রিপোর্টের মধ্যে কিভাবে কি আছে, যেহেতু আমার এন্ট্রি ফর্ম গুলো ম্যাক্সিমামই দেখানো শেষ। রিপোর্টের মধ্যে প্রথমে আসি সমবায় অধিদপ্তর। সমবায় অধিদপ্তর নাম দিয়ে যে অপশনটা রাখা আছে এটার মধ্যে ওই যে আপনাদের মেম্বার ডিটেলস লিস্ট যে রিপোর্টটা, সেই রিপোর্টটা হচ্ছে এটা। আচ্ছা, আমি একটা ক্লায়েন্টে ঢুকছি এখানে লাইভে, রিপোর্ট গুলো দেখানোর জন্য এখানে আসলাম। ওই যে সমবায় অধিদপ্তরের যে রিপোর্টটা সেটা আমি একটু দেখাচ্ছি। সব রিপোর্ট হয়তো এখন দেখাবো না, তবে মেজর মেজর গুলো দেখাই ফেলবো। আচ্ছা, এই যে কিভাবে দেখতে চান এখানে আপনি মেম্বার ওয়াইজ, সামারি এফও ওয়াইজ, আবার সামারি গ্রুপ ব্লক ওয়াইজ এভাবে দেখতে পারবেন। নির্দিষ্ট তারিখ পর্যন্ত মানে অ্যাজ অন ডেট পর্যন্ত দিয়ে আপনি ডাটাটা দেখতে পারবেন। হ্যাঁ, ওই মেম্বার ডিটেল লিস্ট যে রিপোর্টটা। আচ্ছা, মেম্বার ডিটেল লিস্ট রিপোর্টটা দেখেন। আচ্ছা, এই যে মেনু যেটা দেখেন, আমি বারবার এটা ক্লিক করতেছি, এইটা আমি বাম পাশে এটা হাইড করে দিলাম যাতে আমি বড় করে রিপোর্টটা দেখতে পারি। আবার এই যে সার্চিং যে অপশনটা এটাও আমি এই যে শো সার্চ সেকশন এখান থেকে টিক উঠাই দিয়ে এটাও অফ করে দিলাম, তাহলে আমি এখন শুধু রিপোর্টই দেখতে পাচ্ছি। এই রিপোর্টের মধ্যে যে সদস্য ভিত্তিক যে আপনাদের রিপোর্ট, যেটা মেম্বার ডিটেল লিস্ট রিপোর্ট, সেটা কিন্তু আমার সদস্য ভিত্তিক। পুরাতন ভার্সনে কি ছিল বলেন তো, এখানে 3টা আলাদা আলাদা ভাবে দেখতে হতো না? একটা হচ্ছে এখানে ছিল মেম্বার ওয়াইজ ডিটেল লিস্ট, আবার এই যে ডিটেল লিস্ট সামারির মধ্যে একই রিপোর্ট ফিল্ড অফিসার ওয়াইজ দেখতে হয়, সমিতি ওয়াইজ দেখতে হয়, কিন্তু মেনু কিন্তু এখানে দুইটা আলাদা হয়ে গেছে। এখানে কিন্তু তা না, এখানে একটা রিপোর্টের মধ্যেই এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন মেম্বার ওয়াইজ, ফিল্ড অফিসার ওয়াইজ, সমিতি ওয়াইজ, আপনার 3 জায়গায় ঘুরতে হবে না। এখান থেকেই আপনি একই রিপোর্ট 3 ভাবে নিতে পারবেন। এটা আমি সদস্য ভিত্তিক দিছি, যে সদস্যের নাম, সফটওয়্যার আইডি, শেয়ার, শেয়ার সঞ্চয় সাধারণ প্লাস স্বেচ্ছা, এরপরে বিশেষ সঞ্চয়, ওনাদের যা যা আছে। আরেকটা অবজেকশন অনেক অনেক ক্ষেত্রে আমরা পুরাতন ভাষণে পেতাম, রিপোর্টের মধ্যে কারো কারো এক একজনের সঞ্চয়ের নাম কিন্তু এক এক রকম হয়। তো কেউ কেউ বলতো যে আপা আমার সঞ্চয়ের নামের জায়গায় আমার সঞ্চয়ের মধ্যে ডিপিএস নাম আছে, কিন্তু এলটিএস দেখাচ্ছে, আমি এলটিএস দেখতে চাই না, ডিপিএস দেখতে চাই। এই নামগুলা কিন্তু এখন আসতেছে আপনাদের প্রোডাক্ট অনুযায়ী, যার যার যে প্রোডাক্ট থাকবে সেই সেই প্রোডাক্টের নাম অনুযায়ী আসবে। এখানে আর এখন আর আমরা ফিক্সড কিছু রাখি নাই। এরপরে হচ্ছে মোট সঞ্চয়, তারপর হচ্ছে ঋণ স্থিতি, আসল সার্ভিস চার্জ আর মন্তব্য। এটা ওই আগে যেভাবে ছিল সেভাবেই সবকিছু আসছে। দেখেন কিছু কিছু জায়গায় সদস্যের নামে যে বাংলা পাওয়া গেছে, দেখছেন? কারণ ভর্তির সময় এই সদস্যগুলো বাংলা নাম ওনারা দিছে, আর যাদেরটা দেয় নাই তাদেরটা ইংলিশ নামটাই দেখাইছে। আর এই রিপোর্ট আপনি চাইলে এক্সেলেও নিতে পারবেন, এখান থেকে এক্সেলে ডাউনলোড করলে এক্সেলে ডাউনলোড হবে সরাসরি। এই যে এক্সেলে ডাউনলোড হয়ে গেল, প্রত্যেকটা রিপোর্ট এরকম এক্সেলে নিতে পারবেন, এক্সেলে এরকম নিতে পারবেন। আর
ভিউ দেওয়ার পরে কিন্তু এখানে প্রিন্ট অপশন, পিডিএফ অপশন দুটাই আছে, খেয়াল করছেন কিনা? এই যে আমরা যখন ভিউ দিচ্ছি, এইটার মধ্যে কিন্তু এই যে প্রিন্ট অপশন, আপনাকে প্রিন্ট করতে হলে এখান থেকে প্রিন্টে ক্লিক করতে হবে, যে প্রিন্টারের সাথে সেট করে নেবেন। আর যদি ডাউনলোড করতে চান, এই যে টিক চিহ্ন দেওয়া, এটা দিলে কিন্তু আপনার রিপোর্টটা ডাউনলোডের অপশন হচ্ছে। ঠিক আছে, তো এটা একটা রিপোর্ট। এরপরে হচ্ছে অ্যাডমিন। অ্যাডমিন রিপোর্ট আমি সব দেখাবো না, কিন্তু কি কি আছে এটা বলে যায়। অ্যাডমিন রিপোর্টের মধ্যে আপনার সমিতির তথ্য, মানে সমিতি লিস্ট দেখতে পারবেন। সার্ভার লগ ইন রিপোর্ট, কারা কারা কোন সময় কখন লগ ইন করছে, কত সময় ছিল, সেটা সার্ভার লগ ইন রিপোর্টে দেখতে পারবেন। সমিতি ট্রান্সফার হলে বা শাখা ট্রান্সফার হলে এই রিপোর্টে দেখতে পারবেন। আর আপনার স্টাফ কতজন, স্টাফের তথ্য তো অ্যাডমিনের ওখান থেকে দেখতে পারবেনই, আলাদা রিপোর্টও আছে স্টাফ তথ্য সংক্রান্ত রিপোর্ট। এগুলো গেল অ্যাডমিন রিপোর্ট। এরপরে হচ্ছে এমআইএস রিপোর্ট। এমআইএস রিপোর্টের মধ্যে সবার আগে যেটা সবার প্রয়োজন হবে আগে সেটা বলি, কালেকশন শিট প্রিন্টের জন্য। এটা ম্যাক্সিমামেরই হয়তো লাগবে, সেই জন্য এখানে প্রথমটা এটা আসলাম। কালেকশন শিট এখানে দেখেন শাখা আছে, মাঠ কর্মী সব আসছে। আপনি সাপ্তাহিক বার অনুযায়ীও নিতে পারবেন, এবং সাপ্তাহিক বার দিয়ে আপনি যদি বলেন যে না আমি একটা ফিল্ড অফিসারের রবিবারের সমিতিগুলোই শুধু প্রিন্ট দিব বা ডাউনলোড করব, তাহলে আপনি স্পেসিফিক মাঠ কর্মীর নাম সিলেক্ট করবেন, ওই বার দিবেন। আবার এখানে, আচ্ছা এর রবিবারে কিছু নাই, সোমবারে দেখেন দুটা সমিতি আছে, আপনি সব দিয়ে সিলেক্ট করলে দুটা সমিতি ওপেন হবে। আর যদি একটা একটা সমিতি করেও আপনি প্রিন্ট নিতে চান, তাহলে আলাদা আলাদা সমিতি ভিত্তিকও এখানে প্রিন্ট নিতে পারবেন। এবার বলি কালেকশন শিটের ধরন। এখানে টোটাল 1 2 3 4 5 6 7 8, 8 রকমের কালেকশন শিট আছে। পুরাতনটাতেও তাই ছিল। পার্থক্যটা কি, সব এখানে এক জায়গায় আনা হয়েছে। দেখাই একটু। এখানে দেখেন পুরাতনটা দিয়ে যদি দেখায় আগে, এই যে এমআইএস রিপোর্টের মধ্যে আমাদের এখানে একটা অপশন ছিল মান্থলি কালেকশন শিট। এই মান্থলি কালেকশন শিটের মধ্যে দুইটা ফরম্যাট ছিল, একটা হচ্ছে আমার এই যে উইদাউট ভিএস, আর একটা হচ্ছে উইথ ভিএস। এটার মধ্যে কিন্তু আমার দুইটা ফরম্যাট হয়ে গেছে। হ্যাঁ, তারপরে আরো কালেকশন শিট এখানে আছে দুইটা, ওখানে গেল। ডেইলি লোন যাদের যাদের আছে, তারা আবার এই যে ডেইলি কালেকশন শিট, এখান থেকে আবার দুইটা ফরম্যাটে ব্যবহার করতো, একটা হচ্ছে উইদাউট ব্যালেন্স, উইথ ব্যালেন্স। এটার মধ্যেও কিন্তু দুইটা ফরম্যাট আছে ডেইলি কালেকশন শিটের জন্য। আবার কেউ কেউ চাইতো ডেইলি কালেকশন শিট, কিন্তু চাচ্ছে যে আমি পুরো সপ্তাহের জন্য অথবা মাসের জন্য ডেইলি কালেকশন শিট, ডেইলি লোন যে সমিতিতে আছে সেটা আমি পুরো মাসের জন্য একবারে প্রিন্ট করব। সেটার ফরম্যাটের জন্য এখানে আবার যেতে হতো এই লোন কালেকশনের জন্য লোন কালেকশন, সেভিংস এর জন্য আবার সেভিংস কালেকশন। এখানে মান্থলি ভিউ দিলে পুরো মাসের কালেকশন শিট ওপেন হতো, আর উইকলি দিলে আম, সপ্তাহের কালেকশন শিট ওপেন হতো। এটা কিন্তু ডেইলির জন্য বলতেছে। তার মানে দেখেন একই কালেকশন শিট প্রিন্ট করবে, কিন্তু আমাদের এখানে একটু সমস্যা ছিল, এখানে আলাদা আলাদা মেনু থেকে খুঁজে বের করতে হতো কালেকশন শিটটা, যেটা এখন নতুন ভার্সনে সব এক জায়গাতে এনে দেওয়া হয়েছে। তো প্রথমেই দেখেন এখানে কি কি নাম আছে, সকল ঋণ, স্বেচ্ছা সঞ্চয় সহ দৈনিক ঋণ ব্যতীত। তাহলে এই কালেকশন শিটটা যখন আমরা ওপেন করব, এর মধ্যে যে সকল সমিতির দৈনিক ঋণ আছে, সেই দৈনিক ঋণগুলো কিন্তু এখানে আসবে না, এই ফরম্যাটের মধ্যে আসবে না। তারপরে হচ্ছে দৈনিক ঋণ ও স্বেচ্ছা সঞ্চয় সহ, অনেক প্রতিষ্ঠান আছে যাদের স্বেচ্ছা সঞ্চয়ই নাই বা দৈনিক ঋণই নাই, তারা কিন্তু এই ফরম্যাটটা ব্যবহার করবেন। আবার হচ্ছে ঋণ কালেকশন শিট, কেউ কেউ বলে আমি ঋণের জন্য আলাদাভাবে পুরো মাসের কালেকশন শিট ব্যবহার করব, তাহলে শুধু ঋণের যদি আপনি কালেকশন শিট নিতে চান মাসের পুরো মাসের, তাহলে সেক্ষেত্রে আপনি এটা নিবেন। আবার ঋণের জন্য যদি সপ্তাহ ভিত্তিক নিতে চান, তাহলে সপ্তাহ ভিত্তিক এই ফরম্যাটটা নিবেন। একই রকম ভাবে সঞ্চয়ের জন্য আছে দুইটা। আর ওইখানে যে ওই যে দৈনিক কালেকশন শিট যেটা দেখালাম, একটা আছে দৈনিক কালেকশন শিট স্থিতি সহ দিন ভিত্তিক প্রিন্ট, আরেকটা দৈনিক কালেকশন শিট স্থিতি ব্যতীত দিন ভিত্তিক প্রিন্ট। তার মানে আমার এই একটা অপশন থেকে আপনি আপনার প্রয়োজন অনুযায়ী 8 রকমের কালেকশন শিট দেওয়া আছে, আপনি যেটা ব্যবহার করবেন সেটা সিলেক্ট করে আপনি নিতে পারবেন। তাই আমি প্রথমটা আগে দেখাই, যেটা বেশিরভাগ ব্যবহার হয়, যে দৈনিক ঋণ নাই। সব ধরনের ঋণ আছে কিন্তু দৈনিক ঋণ নাই। আর স্বেচ্ছা সঞ্চয়ও আছে, সব ধরনের সঞ্চয় তো আছেই, স্বেচ্ছা সঞ্চয়ও আছে। এখানে আপনি আবার সিলেক্ট করলে দেখেন বিভিন্ন ভাবে আপনি প্রিন্ট করতে পারবেন বা ভিউ করতে পারবেন। আপনি চাচ্ছেন যে শুধু সাপ্তাহিক আমি প্রিন্ট করতে চাই, তাহলে সাপ্তাহিক দিতে পারবেন, মানে যেটা যেটা আপনি নিতে চান। আবার সব দিলে সব। তারপরে ঋণ ক্যাটাগরি ভিত্তিকও নিতে পারবেন। তারপরে হচ্ছে অগ্রিম স্থিতি, কেউ কেউ বলে যে আমি অগ্রিম অগ্রিম বা অগ্রিম ব্যতি রেখে দেখতে চাই, যে যেভাবে দেখতে চাই সেভাবে নিতে পারবেন।
আর এখানে আবার একটা আছে মোবাইল নাম্বার বা ঋণের উদ্দেশ্য। কেউ কেউ বলে আমার কালেকশন শিটে মোবাইল নাম্বার দরকার, কেউ কেউ বলে আমার কালেকশন শিটে ঋণের উদ্দেশ্য দেখা দরকার। যার যেটা প্রয়োজন সে সেটা সিলেক্ট করবেন। তারপরে আছে হচ্ছে উইদাউট এসসি উইথ এসসি। উইথ এসসি মানে আপনারা বুঝতেছেন যেটা সার্ভিস চার্জ সহ ঋণের স্থিতিটা এখানে দেখাবেন। তারপরে হচ্ছে মাস, ধরেন আমরা এপ্রিল মাসের কালেকশন শিট প্রিন্ট করব। অর্ডার কিভাবে করতে চান, সদস্য আইডি দিয়ে, ঋণের ক্যাটাগরি দিয়ে, নাকি প্রোডাক্ট দিয়ে? ধরেন আমরা সদস্য আইডি দিয়েই ভিউ করে দেখতে চাই। আচ্ছা, একটা জিনিস আমি দেই নাই, উইথ এসসি দিলাম। এবার আমরা ভিউ দিচ্ছি কালেকশন শিট। এই যে কালেকশন শিট, এটা আমার মাসিক কালেকশন শিট ওপেন হয়েছে। প্রথমে আসছে আমার ঋণের ক্যাটাগরি। এই যে প্রথমে আছে আমার সমিতি নাম, তারপর হচ্ছে সোমবার, সমিতি তৈরির তারিখ, আর ওই পাশে আরো ফিল্ড অফিসার আছে। এই যে মাঠকর্মীর নাম, মাঠকর্মীর নামও আছে। আর একটু বড় করে দিই, সরি বেশি বড় হয়ে গেল। এই যে সদস্য আইডি, সদস্যের নাম, মোবাইল নাম্বার, বিতরণের তারিখ, অ্যাকাউন্ট নাম্বার। এই এই ফিল্ডটা নতুন অ্যাড হয়েছে। অ্যাকাউন্ট নাম্বার বলে আসলে পুরাতন ভাষণে কিছু ছিল না। ঋণের পরিমাণ, সার্ভিস চার্জ, সার্ভিস চার্জ পেইড, প্রারম্ভিক ঋণ স্থিতি, আদায়, চলতি মাসে তারিখ কত টাকা আদায় হয়েছে, কিস্তি কত, চলতি কিস্তির সংখ্যা মানে উইক পাস, বকেয়া, অগ্রিম। আচ্ছা, আমি ব্যালেন্স কোথায় আছে দেখি। আচ্ছা, এটা ডেইলি লোনের, তো আমি যেটা ওপেন করছি এটা ডেইলি লোনের, এই জন্য কিছু আসতেছে না, লোনের ক্ষেত্রে আসতেছে না। যাই হোক, ঋণের কিস্তি, কিস্তি 1, 2, 3, 4, 5, আর যে কোনো মানে আপনার যে কোনো তারিখে কালেকশন হতে পারে। সেক্ষেত্রে আপনি তারিখ লিখে কিস্তির পরিমাণ লিখে নিতে পারবেন যে কত তারিখে কালেকশন হয়েছে। আর এটা সেভিংস ব্যালেন্স। আর নিচে আছে তার পাশে আছে হচ্ছে সাপ্তাহিক সঞ্চয় কিস্তি, মানে সাধারণ সঞ্চয়, সাধারণ সঞ্চয় আর ভলান্টারি সেভিংস। আর সাপ্তাহিক সঞ্চয় কিস্তি, সাপ্তাহিক সঞ্চয় কিস্তি। এটা হচ্ছে প্রথম ফরম্যাট। আমি সবগুলো ফরম্যাট দেখাচ্ছি না, কারণ ওই ভার্সনে যা যা ফরম্যাট আছে এখানেও সেম আছে, শুধু সবকিছু এখানে এক জায়গায় গোছায় দেওয়া হয়েছে। আচ্ছা, কেউ কেউ যদি কোনো মাঝখানে কোনো মেসেজ দিয়ে থাকেন, আমি যেহেতু স্ক্রিনটা এভাবে হাইড করে দেখতেছি, মেসেজ দিয়ে থাকলে আমি বুঝতে পারবো না। আপনি মাইক্রোফোনটা অন করে প্রয়োজনে যদি কথা বলতে হয় আপনি বলেন, যে কেউ আর কি। হ্যাঁ, আচ্ছা, দৈনিকের মধ্যে এটা দেখালাম। আহ আচ্ছা, অর্থ আদায় প্রদান রসিদ, এটা আসলে হচ্ছে মানি রিসিট। হ্যাঁ, মানি রিসিটের ক্ষেত্রে যে নগদ আদায় নগদ প্রদান, ধরেন নগদ প্রদানের ক্ষেত্রে যদি যাই, এই 26 তারিখে ম্যাডাম, দেখেন ডাটা নাই। আদায়ের ক্ষেত্রে দেখি, আদায় এতগুলো মেম্বারের আদায় হয়েছে। এখন আদায় হওয়ার পরে তাকে যদি আপনি একটা মানি রিসিট যদি দিতে চান, এখান থেকে আপনি দিতে পারবেন। হ্যালো ম্যাডাম, জি বলেন। দৈনিক আমাদের তো দৈনিক কিস্তি আছে, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ। ডেলি শিট বের করতে হয়, তাহলে আপনি তো এই যে লিগ্যাল সাইজ যে দিচ্ছেন, এটা কি এ4 দেওয়ার মতো? আগে তো এ4 এ4 ছিল। ওটা না, না, ওটা লিগাল সাইড না ভাই। ওটা এ4-এও আপনি প্রিন্ট দিতে পারবেন, লিগালেও দিতে পারবেন। কালেকশন শিট যতগুলোই এখানে করা সবগুলোই এ4-এই দেওয়া। এখানে ভিজুয়ালি হয়তো আপনি দেখতেছেন, কিন্তু দেখতে মনে হচ্ছে যে এটা লিগাল, কিন্তু আপনি যখন প্রিন্ট দিবেন আপনি এ4 দিয়ে নিতে পারবেন। আমরা প্রিন্ট দিয়ে দেখছি, ওটাতে সমস্যা হয় না কোনো। আর যে এই যে দৈনিক কালেকশন শিটে যে আপনার একটা বার নির্বাচন, এই যে বার নির্বাচন করতে হয়, এটা আমার তো দৈনিক বারের ক্ষেত্রে, শনি থেকে আচ্ছা, বৃহস্পতিবার পর্যন্ত ডেলি আদায় আছে। আচ্ছা, বারের ক্ষেত্রে আমি একটু বলি। আপনাদের তো দৈনিক, তাই না? জি দৈনিক যাদের আছে, দেখেন এই প্রথম ফরম্যাটটা আমি দেখাইছি, তো এটা কিন্তু দৈনিক ঋণ ব্যতীত বলা আছে, তার মানে এই ফরম্যাট আপনাদের জন্য না। জি। এটাও আপনাদের জন্য না। আপনাদের জন্য আসলে হচ্ছে হয় এই ফরম্যাট, মানে এই বাকি 6টার মধ্যে যে কোনো একটা যেটা আপনারা ব্যবহার করেন। তো আপনারা পুরাতন ভাষণে কোনটা ব্যবহার করেন? ঋণের জন্য আলাদা, সঞ্চয়ের জন্য আলাদা, এরকম? আর ঋণ আর সঞ্চয় একসাথেই প্রিন্ট করি। আচ্ছা, তাহলে এই যে নিচের দুই ফরম্যাটের মধ্যে একটা করবেন। স্থিতি সহ করেন নাকি স্থিতি ছাড়া করেন? স্থিতিসহ। স্থিতি সহ হলে এই যে দৈনিক স্থিতিসহ কালেকশন। এবং ডিসবার্স ডেট এবং এই ব্যালেন্স আচ্ছা, তাহলে আপনাদের জন্য বেসিক্যালি হচ্ছে আসলে এই ফরম্যাটটা। হ্যাঁ, ওপেন করে নেয়। জি জি। হ্যাঁ, এই ফরম্যাটটা আমি আচ্ছা দেখাচ্ছি। মিল পাইছেন? একটু হয়তো অন্যরকম লাগতে পারে, আমি তার মধ্যে বাংলায় ভিউ দিছি। জি। এই যে আপনার কিন্তু সদস্যের নাম থাকে, আইডি থাকে, সাধারণ সঞ্চয় স্থিতি, তারপর সাধারণ সঞ্চয় আদায়, তারপরে স্থিতি এটা স্বেচ্ছা সঞ্চয়, তারপরে আদায় স্বেচ্ছা সঞ্চয়, তারপর স্থিতি ডিপিএস,
কিস্তি ডিপিএস, অ্যাকাউন্ট নাম্বার, এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার, নতুন দেওয়া হয়েছে, এটা আগে ছিল না। আদায় ডিপিএস, তারপর বিতরণের তারিখ, বিতরণকৃত ঋণের পরিমাণ, চলতি কিস্তি সংখ্যা, ঋণ স্থিতি, আদায়যোগ্য ঋণ, ঋণ আদায়। আর- হ্যাঁ, এই যে ম্যাডাম, এই যে হ্যাঁ বলেন। বিতরণের তারিখ তো এখানে নাই, এবং বিতরণকৃত ঋণের পরিমাণও তো এখানে নাই। হ্যাঁ, বিতরণের তারিখ ওই এখানে amount- এই যে আছে, দেখেন যারা উপরে যেগুলো দেখাচ্ছিলাম ওগুলো সঞ্চয়ী সদস্য, দেখেন ঋণের মধ্যে কিছুই জি জি আসেনি, ব্ল্যাঙ্ক জি হয়ে জি আছে। জি এই যে নিচে এগুলো ঋণী সদস্য, এই ঋণী সদস্যের এখানে দেখেন কিন্তু বিতরণের তারিখও আছে, বিতরণের পরিমাণ আসছে, চলতি কিস্তি সংখ্যা, কত নম্বর কিস্তি চলতেছে, ঋণ জি স্থিতি, আদায়যোগ্য ঋণ তার আজকের দিনে কত, 150 টাকা, আর আপনার কত টাকা আদায় হবে সেটা আপনি এখানে লিখে জি নেবেন। জি জি, ঠিক আছে, ঠিক আছে ঠিক ম্যাডাম। আছে। জি, থ্যাংক ইউ। আবার একটা সুবিধা বলি, আপনারা হয়তো এতদিন এটা ব্যবহার করছেন, জি আপনারা চাইলে কিন্তু এটা ব্যবহার করতে পারেন। দেখেন এটা কিন্তু লেখাই আছে দিন ভিত্তিক প্রিন্ট, মানে জি আপনার প্রতিদিনেরটা প্রতিদিন প্রিন্ট দিতে হচ্ছে। আর জি জি আপনি চাইলে কিন্তু ঋণের যদি মাস ভিত্তিক, অথবা মাস আমি বাদ দিলাম, আপনি কালেকশন শিট ঋণের জন্য সপ্তাহ ভিত্তিক প্রিন্ট করতে পারবেন, ডেইলির জন্য। সেক্ষেত্রে আপনার ডেইলি সমিতির ক্ষেত্রে আপনার ঋণের জন্য আলাদা নিতে হবে, সঞ্চয়ের জন্য আলাদা নিতে হবে। আমি ফরম্যাটটা দেখাই। জি আমি এখানে দিলাম ঋণ কালেকশন শিট সপ্তাহ ভিত্তিক প্রিন্ট, তাহলে এখানে আমার সপ্তাহ সিলেক্ট করতে হবে। ধরেন 1 তারিখ থেকে 7 তারিখ বা 8 তারিখ আমি দিতে পারবো সদস্য আইডি দিয়ে। দেখেন এখানে সপ্তাহ আসছে 1 4, আচ্ছা দুটাই 1 4 আসছে কেন এটা খেয়াল করতে পারছি না, তবে 1 3 4 5 6 7 8, তার মানে জি জি এখানে দৈনিক ঋণের জন্য আপনি আলাদা কালেকশন শিট নিলেন, যেখানে ঋণী সদস্যগুলাই শুধুমাত্র আসলো, তাদের আপনি জি জি, সামনের 1 সপ্তাহ কিন্তু এখানে কালেকশন করতে পারবেন। আর সঞ্চয়ের জন্য আরেকটা নিবেন, তাহলে এটা আপনার ভালো হয়তো। পুরো সপ্তাহের জি জন্য কিন্তু কাভার হয়ে গেল, জি বারবার জি প্রিন্ট জি, করতে হলো না করতে প্রতিদিনের। হবে। জি ঠিক জি আছে। জি ম্যাডাম, এটা ঠিক আছে। আর ম্যাডাম, আর একটা প্রশ্ন রয়েছে, অ্যাকাউন্ট নাম্বার যে নতুন আপনারা অ্যাড করছেন এই যে ঋণী সদস্যর ক্ষেত্রে, অ্যাকাউন্ট নাম্বারটা আপনারা করতে কিনেছেন? আচ্ছা, অ্যাকাউন্ট নাম্বারটা এটা কেন রাখা হয়েছে বলি। আসলে সব জায়গাতেই অ্যাকাউন্ট নাম্বার থাকে, আমাদের পুরাতন ভার্সনে ছিল না। সেটা হচ্ছে একটা মেম্বার প্রথমবার লোন নিছে, তাহলে সেটা লোন নাম্বার তার হচ্ছে, এটা কিন্তু দফা না, দফা আর লোন অ্যাকাউন্ট নাম্বার আলাদা। দফা আছে, দফা আগেও ছিল, এখনো আছে। তো জি দফার বাইরেও একটা লোন অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হয়েছে, যে জি এই মেম্বারটা যে লোন নিচ্ছে, এটা ধরেন অ্যাকাউন্ট নাম্বার 1, জি সে এই অ্যাকাউন্ট নাম্বার 1-এর পরে এই লোনটা যখন ক্লোজ হয়ে গেল, আরেকটা যখন লোন নিচ্ছে এটা অ্যাকাউন্ট নাম্বার 2, এভাবে তার অ্যাকাউন্ট নাম্বারটা মেনটেন হচ্ছে। জি বুঝতে পারছেন। জি আচ্ছা, কালেকশন শিট এটা গেল। জি আহ আচ্ছা, আমি এরপরে দেখাচ্ছিলাম হচ্ছে অর্থ আদান প্রদান রসিদ, হয়তো নামের সাথে একটু খটকা লাগতে পারে, এটা বেসিক্যালি মানি রিসিট। হ্যাঁ, তো মানি রিসিটের ক্ষেত্রে যেটা দেখাচ্ছিলাম, সদস্য নিলাম। আচ্ছা, এখানে কার নামে আছে ডাটা দেখি, অন্য তারিখে দিই দাঁড়ান। এই যে আইডি দেওয়ার সাথে সাথে দেখেন কালেকশনের ধরন এখানে দুটা চলে আসছে, এই সদস্যের দুইটা কালেকশন হয়েছে, লোন এবং সঞ্চয়, এবং লেনদেনের মাধ্যম নগদ, ক্যাশে কালেকশন হয়েছে। কোন কপি দেখতে চান, অফিস কপি নাকি গ্রাহক কপি? ধরেন আমি সব দিলাম দিয়ে এটা যদি দেখুনে ক্লিক করি, তাহলে কিন্তু আমার মানি রিসিট দুইটাই আসবে। যে বন্ধু ব্যবসায়ী সমিতির এই উপরেরটা হচ্ছে অফিস কপি, নিচেরটা হচ্ছে গ্রাহক কপি। দেখেন গ্রাহক কপিতে দেখাচ্ছে তার সঞ্চয় এবং লোন বাবদ 20 টাকা, 750 টাকা, টোটাল কালেকশন হচ্ছে 770 টাকা। তার স্থিতি কত, এই দুটা, একটা তো লোন আর একটা সঞ্চয়, দুটাতে যে স্থিতি নতুন দাঁড়াইছে সেটাও দেখাইছে, এবং লেনদেনের মাধ্যম ক্যাশ দেখাইছে। এটা এই গ্রাহক কপি কিন্তু আপনি চাইলে প্রিন্ট করে তাকে দিয়ে দিতে পারবেন। কত তারিখে কালেকশন হয়েছে, 17/4। বুঝতে পারছেন। হ্যালো। জি ম্যাডাম, ঠিক আছে। জি, বুঝতে আচ্ছা পারছি। ঠিক আছে। জি এটা মানি রিসিট গেল। মাসিক রিপোর্টের মধ্যে ওইখানে যে ওই যে মান্থলি কিছু রিপোর্ট দেখতেন না, হয়ে গেল। জি সঞ্চয়ের জন্য ছিল একটা, লোনের জন্য ছিল একটা, এখানেও তাই। এই যে ব্রাঞ্চ রিপোর্ট, এমআইএস রিপোর্ট, এই যে সেভিং স্টেটমেন্ট প্রমিস 1 2, এটা ছিল সঞ্চয়ের, এটা হচ্ছে লোনের, আর এটা হচ্ছে বকেয়ার। এই জিনিসগুলাই এখানে এখন মাসিক রিপোর্টের মধ্যে, এই যে মাসিক সঞ্চয় রিপোর্ট, এখানে নাম দেওয়া হয়েছে মাসিক সঞ্চয় রিপোর্ট, কিন্তু এই রিপোর্টটা দেখেন আগের ভাষণে আমি আবার নিয়ে আসি, এখানে কিন্তু আপনাকে
মাস সিলেক্ট করতে হতো। তার মানে আপনি এপ্রিল মাস দিয়ে নিচ্ছেন ঠিকই, এপ্রিল মাসে ধরে নিলাম ব্রাঞ্চ আছে এখন হচ্ছে আমার কথার কথা এই আজকের তারিখে, ডাটা এখানে কিন্তু 26 এপ্রিল পর্যন্তই আসছে, কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা আসলে ঠিক কত তারিখের ডাটা দিয়ে আসছে। পর্যন্ত, জি জি জি। আর এইখানে কিন্তু যেটা এই জন্য আমরা স্পেসিফাই করে দিছি, রিপোর্টের নাম যদিও বা মাসিক সঞ্চয় রিপোর্ট, আপনি এখানে যেটা করতে পারবেন যে কোনো তারিখ দিয়ে এই রিপোর্টটা দেখতে পারবেন, যে কোনো রেঞ্জের, একদিনের হলে একদিন, 2 দিনের হলে 2 দিন, সপ্তাহের হলে সপ্তাহ, মাসের হলে মাস। ঠিক আছে। তাহলে আমি এখানে 1 থেকে 26 তারিখ দিলাম, দেখুনে ক্লিক করলাম, তাহলে আমার রিপোর্টটা কিন্তু এই 1 থেকে 26 তারিখ পর্যন্তই আসতেছে। এই যে আপনার এখানে এই এই রিপোর্টে বেসিক্যালি যেটা থাকে যে আপনার সমিতির তথ্য, সদস্য তথ্য, সঞ্চয়, প্রত্যেকটা সঞ্চয় অনুযায়ী গত মাসের সঞ্চয় স্থিতি। দেখেন এই রিপোর্ট গুলা কিন্তু এখানে বাংলায় পেতেন না, কিছু কিছু জি না। মানে এখানে কিন্তু ওগুলো বাংলায় চলে আসছে। হ্যাঁ, এই যে গত মাসের সদস্য সংখ্যা, এই মাসে ভর্তি, ড্রপ আউট, ওই যে সমিতি ট্রান্সফার অনেক সময় হয় বা ক্যাটাগরি চেঞ্জ হয় তখন স্থানান্তর, মাস শেষে সদস্য, এ মাসের গড় সদস্য, সঞ্চয় উত্তোলনকারী, আর গড় সদস্য উপস্থিতি। এটা হচ্ছে সঞ্চয়ের, এটা হচ্ছে ঋণের, এটা হচ্ছে মাসিক বকেয়া রিপোর্ট। এই যে এটা হচ্ছে গত মাসের ডিউ, এটা আসলে ডিউ লাস্ট মান্থ বলা হয়েছে যেহেতু এটাকে বলা হচ্ছে মাসিক, আসলে আলটিমেটলি আপনি এখানে যে তারিখটা সিলেক্ট করছেন, এটা যদি মাসের মাঝখানে 9 তারিখে সিলেক্ট করেন তার মানে আসলে এটা হচ্ছে 9 তারিখের ওপেনিং ডিউ। জি জি আচ্ছা, এই আদায় এই মাসে, আদায়ের মধ্যে আপনার বর্তমান বা চলতি আদায় কত হয়েছে, বকেয়া আদায় কত হয়েছে, অগ্রিম আদায় কত, মোট বকেয়া কত, সরি মোট আদায় কত। এরপরে হচ্ছে অগ্রিম সমন্বয়, নতুন বকেয়া, মাস শেষে বকেয়া, তার মধ্যে হচ্ছে মাস শেষের বকেয়ার তথ্য আর ঋণী তথ্য। আপনারা এই রিপোর্ট গুলা তো পুরাতন ভাষণে ব্যবহার করছেন তাই না? জি জি হ্যাঁ, তাহলে তো আপনারা জি জানেন, অত ডিটেলস না বললেও আপনারা বুঝবেন। আর কিছু কিছু জিনিস আপনারা নিজেরা একটু ঢুকে দেখে নেবেন, এখানে অনেক কিছু চেঞ্জ আসছে তো, রিপোর্ট গুলা সেমই আছে কিন্তু একটু গোছায় করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এখানে আরেকটা রিপোর্ট আমরা সবসময় দেখতে বলতাম যে এই যে এই রিপোর্টটা ডেইলি সামারি অ্যাট এ গ্লান্স, মনে আছে কারো ডেইলি সামারি অ্যাট এ গ্লান্স? জি। এটি শো করতো না ম্যাডাম, ওই রিপোর্টগুলো এটা শো যদি করতো না। নাও দেখে থাকেন পুরাতন ভাষণে এখন, তারপরেও এটা দেখতে আমরা বলবো, কারণ এই রিপোর্টটা মানে হচ্ছে এই একটা রিপোর্টের মধ্যে সবকিছুর সামারি আছে। আপনার একদিনে একটা ব্রাঞ্চে যা যা ট্রানজাকশন হয়েছে সবকিছু কিন্তু এখানে আছে। সেম রিপোর্টটা এখানে নাম আছে হচ্ছে দেখেন সারসংক্ষেপ, শাখার সংক্ষিপ্ত বিবরণী। এই রিপোর্টটা আপনারা সবসময় দেখবেন, ওখানেও আছে এখানেও আছে। এখানে কি কি থাকতেছে আমি দেখাই, নতুনটা থেকে দেখাবো। এখানে প্রথমে আছে আপনার সঞ্চয়ের তথ্য, এই যে তারিখটা সিলেক্ট করা হয়েছে 26 তারিখ, জি 26 তারিখের ওপেনিং সঞ্চয় কত, ওই দিনের ডিপোজিট কত, উইথড্রল কত, ক্লোজিং কত, মেম্বারের ওপেনিং কত, অ্যাডমিশন কত, ড্রপ আউট কত, ক্লোজিং মেম্বার কত। লোনের ক্ষেত্রে সেম, ওপেনিং লোন ব্যালেন্স, লোনী সদস্য, নতুন বিতরণ কত, কালেকশন কত, ফুল পেড কত, আবার এই দিন শেষে কত টাকা ব্যালেন্স থাকলো এবং লোনী সদস্য কত। তারপর ডিউ এর ওই যে মাসের যেটা দেখাইছিলাম ওই সেম জি ফরম্যাটটা এখানে এখানে আছে, অ্যাডিশনাল আছে হচ্ছে আপনি এখানে দিন ভিত্তিক পার কিন্তু দেখতে পাচ্ছেন, ওটিআর দেখতে পাচ্ছেন। তারপরে হচ্ছে ব্যাংক আর ক্যাশের ইনফো, যে আজকের দিনের ওপেনিং ব্যাংক ব্যালেন্স, ডিপোজিট, উইথড্রল, ক্লোজিং কত, ক্যাশের কত। আর আদার ট্রানজেকশন যদি থাকে, আদার ট্রানজেকশনের মধ্যে মূলত আসবে হচ্ছে আপনার অ্যাডমিশন ফি, পাসবই ফি, এগুলো যেগুলো কালেকশন হবে সেগুলো আদার ট্রানজেকশনের মধ্যে দেখাবে। তার মানে আপনি যদি প্রত্যেক দিন এই রিপোর্টটা মিলায় রাখেন তার মানে কিন্তু আপনার সব জায়গায় এন্ট্রি ঠিক মতো পড়ছে কিনা আপনি বুঝতে পারবেন। জি আচ্ছা, অ্যাডিশনাল আমি অন্য রিপোর্ট এত দেখাচ্ছি না, একটা জিনিস দেখাই, এমআই এর সংশোধন রিপোর্ট। পুরাতন ভাষণে আপনারা যা যা কারেকশন করতেন সবগুলোর কিন্তু কারেকশন রিপোর্ট ছিল না, এখানে কিন্তু কারেকশন রিপোর্ট আছে। আপনি ঋণ আদায় করছেন, সংশোধন করছেন, সেটা কিন্তু এখানে সংশোধন রিপোর্ট আছে। হ্যাঁ, ধরেন আমি গত 1 মাস দিলাম, তাহলে গত এই 1 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত দেখেন এই প্রতিষ্ঠান কতগুলো কারেকশন করছে। প্রথমে কি আসছে, এটা আমার ঋণ আদায় সংশোধন রিপোর্ট। প্রথমে আসছে আমার ট্রানজেকশন ডেট, মানে কত তারিখে এন্ট্রিটা ছিল, 19/4।
19/4 সমিতি এটা, মেম্বার আইডি এটা, মেম্বারের নাম, তার লোনটা কি ছিল, লোনের অ্যাকাউন্ট নাম্বার কত। এরপর হচ্ছে দেখেন এখানে আছে রং এন্ট্রি ডিটেলস। এন্ট্রিটা কত তারিখে, মানে ভুল এন্ট্রিটা আমি কত তারিখে দিছিলাম, এটা হচ্ছে ভুল এন্ট্রির তারিখ। ভুল এন্ট্রিটা কে দিছিল, এই যে তাপস এফও, ইনি ভুল এন্ট্রিটা দিছিলেন। দেওয়ার পরে কি হয়েছে, ভুল এন্ট্রিটা কি ছিল, এই 600 টাকা কালেকশন ছিল। কিসে এন্ট্রিটা ছিল, ক্যাশে ছিল, এটা ছিল ভুল এন্ট্রি, ক্যাশে 600 টাকা ছিল। তাহলে এটা যখন কারেকশন হয়েছে, কিভাবে কারেকশন করছেন উনি, প্রথম সিরিয়ালে যদি দেখেন, আচ্ছা সেকেন্ড সিরিয়ালে যদি দেখেন, এটা ভুল এন্ট্রি ছিল, একই মেম্বার, কিন্তু খেয়াল করে দেখেন একই মেম্বার, এই মেম্বারটাকে কারেক্ট এন্ট্রি ডিটেলস, কারেকশন কবে হয়েছে, 19 তারিখেই হয়েছে। রং এন্ট্রি ছিল আমার 19 তারিখ, কারেকশনও হয়েছে 19 তারিখ। কিন্তু সফটওয়্যারে যখন কারেকশনটা হয়েছে, সফটওয়্যার 19 তারিখেই ছিল, কিন্তু আসলে কিন্তু ক্যালেন্ডার তারিখ যেটা 26 তারিখে বসে এটা করছে। এটা রিয়াল টাইম, অরিজিনাল 26 তারিখে বসে সফটওয়্যারে 19 তারিখের একটা কারেকশন করছে। বুঝতে পারতেছেন এই জায়গাগুলো, এগুলো কিন্তু নতুন 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 আসছে, হ্যাঁ, পুরাতন ভার্সনের সাথে পার্থক্য এগুলা। জি তারপরে কারেকশনটা কে করছে, বুলবুল, উনি কে, বিএম। এবং কারেকশনটা কি, এই যে 600 টাকা ছিল রং এন্ট্রি, এটাকে দেখেন 0 করা হয়েছে, মানে এটা ডিলিট হয়েছে। ডিলিট দেওয়ার পরে উনি সঠিক এন্ট্রি দিছে, কি করছে, ইনসার্ট করছে। ইনসার্টের সময় দেখেন আগে তাহলে কোনো এন্ট্রি ছিল না, রং এন্ট্রির সময় এটা 0। এবার কারেক্ট এন্ট্রি কি দিছে উনি, 750 টাকা দিছে ক্যাশে থেকে। এইভাবে প্রত্যেকটা ডেটে ডেটে কোন কোন মেম্বারের নামে কি কি কারেকশন হয়েছে, কে করছে, কোন সময়ে করছে, সব কিন্তু আপনি প্রত্যেকটা কারেকশনের রিপোর্ট এখানে পাবেন। তো এখানে কেউ কারেকশন করে কেউ বলে ফেলতে পারবে যে না আমি করি নাই, অ্যাডমিন থেকে এগুলো আপনারা ধরে ফেলতে পারবেন, কে কে কারেকশন করছে, কোন সময় করছে, কি করছে। এটা যেমন ঋণ আদায়, এখানে দেখেন সবগুলো আছে, ঋণ বিতরণ, সঞ্চয় থেকে ঋণ সমন্বয় সংশোধন, বীমা থেকে ঋণ সমন্বয় সংশোধন রিপোর্ট, রিবেট সংশোধন রিপোর্ট, সঞ্চয়ের ক্ষেত্রেও আছে সঞ্চয় আদায় সংশোধন, সঞ্চয় উত্তোলন সংশোধন, এবং ওই যে মুনাফা যে কারেকশন গুলো হচ্ছে, মুনাফা কারেকশন গুলোও কে কে করতেছে, কোন সময় করতেছে, এটাও কিন্তু এই রিপোর্টের মধ্যে পাবেন। তারপর মিসেলেনিয়াস ক্ষেত্রে মিসেলেনিয়াস, শেয়ারেরটাও আমরা করে ফেলছি, এটা হয়তো এই সামনের সপ্তাহের মধ্যে শেয়ার কারেকশন রিপোর্টও চলে আসবে। শেয়ারেরও কারেকশন করা যায় এবং সেটার রিপোর্টও আছে। আচ্ছা, আরেকটা হচ্ছে ভাউচার। আহ ওইটা যেরকম দেখালাম হচ্ছে আমি এমআইএস সংশোধন রিপোর্ট, এআইএস এরও তো অনেক কারেকশন করতে হয় তাই না। জি। তো এআইএস এর কারেকশন রিপোর্টও এখানে আছে, ভাউচার কারেকশন রিপোর্ট। ভাউচার কারেকশন হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস, ওখানে যে পুরাতন ভার্সনে যেরকম সার্চ করতে পারতেন, এখানে এই যেখানে একটা সার্চ বার ছিল, এই সার্চ বারটা এখানে, হ্যাঁ, সার্চ মেনু, আপনি লিখেও সার্চ করতে পারবেন ভাউচার। আচ্ছা, এখানে এই ক্লায়েন্টকে মেনুটা দেয়া হয় নাই, বাট ভাউচার কারেকশন রিপোর্টও আছে, এটা মনে রাখি একটু দিয়ে দিতে হবে লাইভে। আচ্ছা, ভাউচার কারেকশন রিপোর্টও আছে, ভাউচার যেগুলো যেগুলো কারেকশন করবেন সেগুলোর রিপোর্টও এখানে পাবেন। আর আর রিপোর্টের মধ্যে দেখানোর হচ্ছে অ্যাকাউন্টস এর কিছু রিপোর্ট দেখায়, এআইএস রিপোর্ট, ক্যাশবুক, শাখা, ক্যাশবুক, ওইখানে যে ফরম্যাট এখানেও সেম ফরম্যাট, তবে এখানে আরেকটা চেঞ্জ আসছে। এইখানে ক্যাশবুকে নিচে ফিল্ড অফিসারের মানে ব্রাঞ্চ ম্যানেজারকে ফিল্ড অফিসারের কাছ থেকে টাকা রিসিভ করে নেওয়ার একটা অপশন ছিল, মনে আছে কারো। জি জি ম্যাডাম। হ্যাঁ, এই জিনিসটা কিন্তু এখানে আর নাই, মানে আপনার ফিল্ড অফিসারের কাছ থেকে টাকা রিসিভ করার এখানে আর কোনো ব্যাপার নাই, ক্যাশবুকের মধ্যেও এটা আর পাবেন না। এটার প্রয়োজন হয় না তো, এটা তো আপনার হ্যাঁ, এটা ম্যানুয়ালি আছে। লাগে না আসলে, এটা ওই জন্য আমরা বাদ দিয়ে দিচ্ছি। এটা 26,
এই যে এই নিচে যে এই পার্টটুকু এখন বাদ হয়ে গেছে। এবং বাদ হয়ে গেছে শুধু এটাই না, ওই যে রিসিভ করে নেওয়ার যে এন্ট্রি ফর্ম একটা ছিল, যে ওখান থেকে রিসিভ করে নিতে হবে, নাহলে এখানে দেখাবে না, ওই এন্ট্রি ফর্মটাই এখানে আর নাই। ওটা ওটা আর লাগবে না এখানে। আর আরেকটা পার্থক্য হয়েছে অ্যাকাউন্টস এর ক্ষেত্রে। আমি একটু এখানে জেনারেল জার্নাল রিপোর্ট ওপেন করতেছি। এই রিপোর্টের সাথে তো আপনার পরিচিত, তাই না, জি বর্তমানে? এখানে দেখেন, যখন যখন ফিল্ড অফিসার এন্ট্রি দেয়, তখন ফিল্ড অফিসারের নামে 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 কিন্তু ভাউচার পড়ে, মনে আছে? জি এই যে কালেকশন রিসিভ বাই নেওয়াস, ওনার নামে একটা ভাউচার পড়ছে, আরেক ফিল্ড অফিসার কালেকশন দিলে তার নামে একটা ভাউচার পড়ছে। আলটিমেটলি দেখেন, ক্যাশ বুকে যখন আপনারা কালেকশন করতেছেন, তখন কিন্তু সব মিলে অ্যাকাউন্টসে তো আসলে সব মিলেই আপনার কালেকশন, ওই ব্রাঞ্চের আজকের দিনের কালেকশন কত। যার কারণে অ্যাকাউন্টসে আমরা এখন যেটা করছি, এই সেম রিপোর্ট জেনারেল জার্নাল, আমরা যদি এখানে আসি, এখানে কিন্তু আর ফিল্ড অফিসার ভিত্তিক কোনো ভাউচার এন্ট্রি পড়বে না। যা পড়বে মানে ওই ব্রাঞ্চের টোটাল টোটাল। কালেকশনের জি জন্য একটাই ভাউচার। জি এটা এখন হলে এই সুন্দর। যে ডেইলি এটা সুন্দর। কালেকশন, এই যে 12,170 টাকা যে কালেকশন হয়েছে ক্যাশে, এই যা যা কালেকশন হয়েছে, এটা সম্পূর্ণ এর মধ্যে 5টা ফিল্ড অফিসারও থাকতে পারে, একটাও থাকতে পারে, সব মিলে অ্যাকাউন্টস আমার টোটাল কালেকশন কত। এই জায়গাটাও চেঞ্জ আসছে। আর এগুলো প্রতিদিনকার যা যা রিপোর্ট, ওখানে যা ছিল এখানেও সেম, যে ক্রেডিট ভাউচার ডেবিট ভাউচার যা যা ছিল আর কি, ওখানে যা ছিল এখানেও সেম সেম। এগুলো তো অলরেডি আপনারা ব্যবহার করেন, তাই না? জি জি আর্থিক প্রতিবেদন, মানে ব্যালেন্স শিট যেটা। আচ্ছা, রিপোর্টের স্তর, এই যে এইটার কথা তখন আমি বোঝানোর চেষ্টা করতেছিলাম, চার্ট অফ অ্যাকাউন্টস এর তো একটা লেভেল থাকে, হ্যাঁ? তো এই যে অর্গানাইজেশনে আমি লগ ইন করছি, ওনাদের লেভেল আছে 5টা। কারো কারো 6টাও থাকতে পারে, কারো 3টাও থাকতে পারে। মূল কথা হচ্ছে, এই যে ব্যালেন্স শিটটা উনি ওপেন করে দেখতে চান, এটা উনি কোন লেভেল দিয়ে দেখবেন। ধরেন আমি যদি একদম 5 দিই, তার মানে এটা আমার বটম লেজার। একদম যে লেজার গুলো দিয়ে এন্ট্রি হয়েছে, সেটাকে বটম লেজার বলে। তাহলে ওই লেজার গুলো দিয়ে ওপেন হবে। আর এগুলো দিয়ে দেওয়া মানে হচ্ছে তার উপরের যে গ্রুপ গুলো বানানো হয়েছে, সেই গ্রুপ গুলো দিয়ে ওপেন হবে। এই যে লেভেল এখানে 4 আসছে। এটা কোম্পানির তহবিলও তাই, এটা সম্পত্তিও নগদ। আচ্ছা, চার্ট অফ অ্যাকাউন্টস এর ক্ষেত্রেও তাই। ওই যখন যে লেজার গুলা তৈরি করে করা আছে, যে ফর্মটা আমি এর আগে দেখাইছিলাম, ওইখানে যদি আপনারা লেজার গুলোর নাম বাংলায় যদি করে রাখেন ইংলিশের পাশাপাশি, তাহলে বাংলা যখন রিপোর্ট ভিউ দিবেন, লেজার গুলোর নামও তখন কিন্তু বাংলাতেই দেখাবে। ওগুলো আপনাদেরকে লেজারের নাম বাংলায় আপডেট দিয়ে নিতে হবে, যারা যারা দেখতে চাইবেন আর কি। এআইএস এ এটা এগুলা ছিল। আর কিছু কি বাদ গেল? আরো অনেক বিষয় আছে। মেন মেন জিনিস আসলে আমার সবই দেখানো হয়ে গেছে। আচ্ছা, শাখা ব্যবস্থাপনার মধ্যে আরেকটা জিনিস, ওই যে সমিতি অনেক সময় ট্রান্সফার হয়, এটা হচ্ছে সমিতি ট্রান্সফারের ফর্ম। এখানে প্রথমে হচ্ছে, যে সমিতি থেকে, পুরাতন সমিতি মানে যে সমিতি থেকে ট্রান্সফার করবেন সদস্যকে, সেই সমিতি সিলেক্ট করতে হবে। তাহলে ওই সমিতির সকল সদস্য চলে আসছে। আপনি আবার চাইলে একটা একটা সদস্য করেও সার্চ করতে পারবেন। ধরেন আপনার আইডি জানা আছে, তাহলে আইডি এখানে লিখে দিলেও হবে, আবার এভাবে দিলেও হবে, তাহলে শুধু ওই সদস্যটাই আসবে যাকে ট্রান্সফার করবেন। আর যদি এটা না দেন, তাহলে এই সমিতির সকল সদস্য আসছে। আসার পরে এখন নতুন কোন সমিতিতে তাকে ট্রান্সফার করবেন, সেটাতে ক্লিক করে এখানে যাদের যাদের, যদি সকল সদস্য যদি ট্রান্সফার হয় তাহলে সব সিলেক্ট করুন। আর যদি একটা বা দুইটা সদস্যকে ট্রান্সফার করতে চান, তাদেরকে সিলেক্ট করে ট্রান্সফার করুনে ক্লিক করলে এই সমিতি থেকে এই সদস্যগুলো এই নতুন সমিতিতে ট্রান্সফার হয়ে যাবে। এটা হচ্ছে সমিতি ট্রান্সফারের অপশন। আরেকটা হচ্ছে সদস্য বাতিল অপশন। সদস্য বাতিলের ক্ষেত্রে এটা ড্রপ আউট ফর্ম। ড্রপ আউট ফর্মের মধ্যে আপনাকে জিরো ব্যালেন্স অনলি দিয়ে যদি সিলেক্ট করেন, আচ্ছা সব দেই, আচ্ছা এটাতে আমার আইডিটা ক্লায়েন্ট সাইডে ঢুকতে হবে, আমার আইডিতে কাজ করতেছে না। এখানে বেসিক্যালি হচ্ছে ওই যে জিরো ব্যালেন্স অনলি দিয়ে সার্চ করলে এখানে সদস্যগুলো চলে আসে। এসে যাদের যাদের টিক দিয়ে আপনি ড্রপ আউট করবেন, তারা তারাই ড্রপ আউট হবে, ওই আগের ফর্মের মতোই আসলে।
আর সদস্য সদস্য সক্রিয়করণ ফর্ম, অনেক সময় দেখা যায় সদস্য ড্রপ আউট হয়ে গেছে, ওই সদস্যকে যদি আপনি আবার অ্যাক্টিভ যদি করতে চান, নতুন ভাবে ভর্তি করতে চাচ্ছেন না, তার আগের যে আইডি ছিল সেই আইডি দিয়েই সে কাজ করবে, আপনি এটা চাচ্ছেন, সেক্ষেত্রে যে সকল ড্রপ আউট হয়ে গেছে সদস্য, শুধুমাত্র তারাই এই ফর্মে আসবে। আসার পরে মেম্বারকে আপনি সার্চ করলেন, এখানে কিন্তু সেই সকল আসছে যারা যারা আসলে ড্রপ আউট, হ্যাঁ, ড্রপ আউট ডেটটাও দেখাইছে। এখন এই মেম্বারকে আপনি যদি আবার এই সাবমিট দেন, তাহলে মেম্বার অ্যাক্টিভ হয়ে যাবে, এবং তাদের যে আগের যে আইডিটা ছিল, সফটওয়্যার আইডি বা মেম্বার আইডি যা যা, ওই আইডি দিয়েই কিন্তু সে আবার ট্রানজেকশন করতে পারবে। একে কিন্তু নতুন অ্যাডমিশন হিসেবে আর কাউন্ট করবে না। আর কি ছিল, আচ্ছা, কিছু কিছু জিনিস, যেমন এই যে ব্যবসায়িক ইউনিট সেটআপ, এটা দিয়ে আপনি আপনার সেটআপটা কি করা আছে এটা দেখতে পারবেন। সেটআপটা বলতে, যেমন আমি ঢুকছি বন্ধু ব্যবসায়ী, আমার আইডি দিয়ে কিন্তু সুইচ টু ক্লায়েন্ট করা, যার কারণে এখানে প্রত্যেকটা ক্লায়েন্টের নাম আসছে। আপনারা যখন ঢুকবেন আসলে একটাই পাবেন, সব পাবেন না। এই যে এখানে অন্যান্য তথ্যের মধ্যে আপনারা দেখতে পারবেন, এটা আসলে ক্লায়েন্ট সাইডে সরাসরি ঢুকলে তথ্যগুলো আসতো, আমি সুইচ টু ক্লায়েন্ট করছি, মানে আমার আইডি দিয়ে ঢুকে দেখছি, দেখে অনেক কিছু তথ্য এখানে আসতেছে না। মূল বিষয় হচ্ছে এখানে এসে আপনারা দেখতে পারবেন যে আপনাদের সাপ্তাহিক ছুটি কি সেট করা আছে, অর্থ বছর কি সেট করা আছে, এই জিনিসগুলো এই জায়গাতে দেখা যায়। তো মোটামুটি আমার দেখানো শেষ। এখন যদি, এখন আমি ওপেন করে দিব, কারো যদি কোনো কোশ্চেন থাকে এখন আমাকে বলতে পারেন, যদিও মাঝে অনেকেই অনেক কোশ্চেন করছেন। এই আপাতত। ম্যাডাম, আমার একটা কোশ্চেন হলো যে ডেলি হ্যাঁ, সদস্য ভর্তি করলাম আমি। কে, আচ্ছা, আপনি ভাই মনে হয় মাঝে আরো কিছু কোশ্চেন করছেন, কে বলছিলেন কোশ্চেন গুলা? নজরুল ইসলাম বলছিলাম, নেত্রকোনা। নজরুল ভাই, আচ্ছা। আমার হ্যাঁ, প্রশ্নটা নজরুল হলো, ভাই বলেন। নতুন এই ডেলি সদস্য আমি ভর্তি করলাম, যে আপনি হ্যাঁ, বলছেন যে বার একটা দিতেই হবে। সে তো ডেলি, সে তো ওই যে শনি থেকে বৃহস্পতিবার ডেলি কালেকশন আছে তার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এটা একটু কনফিউশন লাগতে পারে, আমি আবার দেখাচ্ছি। আপনার প্রতিষ্ঠানের নামটা কি ভাই জানি, নজরুল ভাই? NMMCSL। এনএমসিএসএল, আচ্ছা। NMMCSL। এনএম। MM। জি। আপনাদের এখানে কিন্তু আহ, কিছু কিছু সেট আপ আমরা অলরেডি করে রাখছি, মানে আপনাদের জন্য রেডি করা অলরেডি, মোটামুটি আমাদের কাজ বেশ কিছু হয়েছে। এটা আপনাদের প্যানেল, হ্যাঁ। জি। যদিও আপনার এখানে মাইগ্রেশন এখনো হয়নি, বাট মাইগ্রেশন হবে। এখন ধরেন সমিতি, ওই যে সমিতি ক্রিয়েটের অপশনে আমি আসলাম, আচ্ছা ব্রাঞ্চও নাই এখানে, ব্রাঞ্চ ক্রিয়েট মানে কিছুই আনা হয় না, এখানে আসবে। এখানে মূল বিষয় হচ্ছে আপনার সমিতিটা যদি ডেলিও হয়, ধরেন আপনি চাচ্ছেন যে সমিতিটাতে আপনি শুধু ডেইলি সদস্যদেরকে রাখবেন, তাহলে আপনার তো ডেইলি একটা প্রোডাক্ট করা আছে ওখানে, তাই না? জি। বর্তমানটাতে প্রোডাক্ট একটা ডেইলি করা আছে না? জি। দেখি বর্তমানটাতে কি আছে। এখানে আপনার ক্যাটাগরি হচ্ছে আসলে দুইটা, ডেইলি লোনের জন্য একটা, জেনারেল লোনের জন্য একটা। তো এখানে জি। কি করতেন, ডেইলি লোনের জন্য আলাদাভাবে সমিতি বানাইতেন, জি। তাই না? জি। এখন যেটা এখানে হবে, এখানে একটা কোনো একটা বার বলা থাকবে। ধরেন আমরা যখন ডেইলি সমিতিটা এখানে ট্রান্সফার করে আনবো, আপনার এই ডেইলি সমিতি, ডেইলি সমিতি কি কি আছে দেখি আপনার এখানে, সমিতির তথ্যাবলী কয়টা আছে ডেইলি সমিতি? রেল সমিতি আছে আমার এক, দুই, তিনটা, চারটা আছে। তিনটা না চারটা আছে। এই যে ডেইলি, আচ্ছা, এই ডেইলি গুলা এখানে যেটা হবে সমিতি সেট আপের সময়, এই জি। ডেইলি সমিতি বলে আর কিছু থাকবে না। এখানে ধরেন শনিবার দিয়ে দিলাম, কথার কথা, ঠিক আছে?
জি কিন্তু আপনার টেনশনের কারণ নাই যে এটা শনিবার দিনই বুঝে আদায়যোগ্য ধরবে না, তা ধরবে না। কারণ আমরা যখন এখানে লোনগুলো তৈরি করবো, ডেইলি লোনগুলো তো এখানেও তৈরি হচ্ছে, নতুন ভার্সনেও তো তৈরি হচ্ছে। জি তখন যেটা হবে, ওই লোনের তো একটা ইনস্টলমেন্ট টাইপ আছে না, জি লোনটা কি ডেইলি নাকি উইকলি, মান্থলি। আপনার সমিতি যদি স্যাটারডে যদি বলাও থাকে যে এটা আমার সমিতি বা স্যাটারডে, কিন্তু ওই সদস্যের আপনি ঋণ বিতরণ করছেন ডেইলি লোন, তাহলে ওই সদস্যের আদায়যোগ্য আসলে ডেইলিই পড়বে, সমিতি বার দিয়ে পড়বে না। সমিতি বার শুধুমাত্র সাপ্তাহিক লোন এবং মান্থলি লোন যাদের থাকবে সেটা দিয়ে হবে। ফলে যে সকল সমিতি আপনার দেখা যাবে, যে ডেইলি সমিতি আমরা দেখা যাবে হয়তো একটা বার আমাদের এদিক থেকে দিয়ে দিব, হতে পারে শনিবার, তাহলে শনিবার দিয়ে দিলাম মানে যে এটা শনিবারের সমিতি, আসলে তা না। ওই সমিতিতে আপনার ডেইলি সদস্য যারা যারা আছে ডেইলি লোনের, তাদের লোনের আদায়যোগ্য অনুযায়ী মানে ইনস্টলমেন্ট টাইপ অনুযায়ী আদায়যোগ্যটা প্রতিদিনই করবে। জি ঠিক আছে। জি আর আর একটা অ্যাডিশনাল সুবিধাটা কি জি পাবেন? বলেন। অ্যাডিশনাল সুবিধা এটা পাবেন আপনি, যেহেতু আমরা সমিতিটা এখানে একটা বার দিয়ে দিব, ওই সমিতিতে আপনি শুধু ডেইলি না, ভবিষ্যতে যদি মনে করেন তাকে একই সাথে ওই সমিতিতে ডেইলির পাশাপাশি সাপ্তাহিক বা মাসিক লোন আপনি বিতরণ করবেন, সেটা করতে পারবেন। জি আচ্ছা। আরেকটা প্রশ্ন হলো ম্যাডাম, যে শেয়ারের বিষয়টা বলছিলাম আগেই, হ্যাঁ। শেয়ার যদি আমি ফেরত দিই, হ্যাঁ। একজন সদস্যের শেয়ার আমরা সে কিনলো, ক্রয় করলো, ও সে আবার কিছুদিন পরে তার শেয়ার নিয়ে চলে গেল, ওই হ্যাঁ, বিষয়টা একটু। শেয়ারের ক্ষেত্রে একটু দেখি। শেয়ারের এন্ট্রি ফর্ম আসলে আমি দেখাই নাই, এটা আমার মিস হয়ে গেছে। এই যে এটা হচ্ছে শেয়ার বিক্রয় আর একটা হচ্ছে শেয়ার শেয়ার পুনঃক্রয়। তো এটা তো প্রথমবার যখন নিচ্ছেন শেয়ার বিক্রয়ের এটা, আর জি যখন নিয়ে যাচ্ছে তখন তো শেয়ার পুনঃক্রয় করতেছেন, তাই না? জি এখানে যুক্ত করুনে আসতে হবে, এসে এই সদস্যকে সার্চ করে আনবেন। দেখেন তার প্রতি শেয়ার মূল্য 100 টাকা করে আছে, আর তার শেয়ার স্থিতি আছে 1000 টাকা, তার লভ্যাংশ কিছু নাই। এখন হচ্ছে আমরা এটা আমি শেয়ার পুনঃক্রয় ধরেন 1000 টাকায় আপনি করে নিচ্ছেন, এটা দিয়ে সাবমিট দিলে আমার শেয়ার পুনঃক্রয়টা হয়ে যাবে বা রিপারচেসটা হয়ে যাবে। জি জি আর শেয়ার পুনঃক্রয় রিপোর্ট আছে আলাদাভাবে, এই এমআইএস এর মধ্যে যে শেয়ার রিলেটেড রিপোর্ট আছে, হ্যাঁ, শেয়ার জি বিক্রয় রিপোর্ট, এটা পুনঃক্রয় রিপোর্ট। ও শাখা সব হবে, এটা প্রগনাতি ব্রাঞ্চ। এই যে যে সদস্যটার আমি এন্ট্রি দিছি একটু আগে, এই যে রিপোর্ট আমার চলে আসছে, এটা আমার শেয়ার পুনঃক্রয় রিপোর্ট। জি ঠিক আছে। জি আর শেয়ারের এন্ট্রিও যদি আপনার ভুল হয়, ওই সংশোধন এন্ট্রি ফর্ম এখান থেকে সংশোধন করতে পারবেন। এখানে হয়তো অপশন এখন দেখা যাচ্ছে না, বাট শেয়ার শেয়ার কারেকশনের অপশনও আছে। আচ্ছা, আর কোনো প্রশ্ন কারো? না ম্যাডাম, ম্যাডাম আমি চলে আচ্ছা, যাচ্ছি। আরেকটা জিনিস, সরি আমি একটু আটকালাম। এক্সেপশন যদি কালেকশন হয় সমিতিবার ছাড়া, তখন কিন্তু এখানে এক্সেপশন কালেকশন আলাদাভাবে রিপোর্ট ছিল, মনে আছে? জি এই যে ডেইলি জি রিপোর্টের মধ্যে যে সমিতিবার ছাড়া আলাদা রিপোর্ট হয়ে গেল, সমিতিবার ছাড়া এই যে এক্সেপশনাল কালেকশন রিপোর্ট। আর রেগুলার আদায়ের জন্য আপনাদেরকে দেখতে হতো এই যে এখান থেকে লোন আদায় রিপোর্ট। তার মানে এটা দুইটা জায়গায়, একটা হচ্ছে লোন আদায় রিপোর্ট রেগুলার, আর একটা হচ্ছে এক্সেপশন কালেকশন। এখানে কিন্তু এক জায়গাতেই পাবেন। এই যে লোনের যে কালেকশন রিপোর্ট আছে, ঋণ অথবা কালেকশনের রিপোর্ট, এই যে ঋণ ও সঞ্চয় কালেকশন, এখান থেকে আপনি সিলেক্ট করে দিবেন যে আপনি কালেকশনের ধরন। এই যে রিকভারেবল ডে ওয়াইজ কালেকশন, রিকভারেবল ডে ওয়াইজ মানেই কিন্তু হচ্ছে আপনার সমিতি বারের কালেকশন, মানে ওই দিন তার রিকভারেবল আছে, আদায়যোগ্য আছে। আর এক্সেপশন কালেকশন মানে কিন্তু ওই দিন তার সমিতিও নাই, তার আদায়যোগ্যও নাই। ফলে এক্সেপশন কালেকশন রিপোর্ট কিন্তু আপনি এখানে উইদাউট রিকভারেবল কালেকশন দিয়ে দেখতে হবে, ওটা কিন্তু আলাদা মেনু পাবেন না। এক্সেপশন কালেকশন রিপোর্ট মানে পার্থক্যটা বললাম। হ্যাঁ, আরেকটা কি, তো, আমাদের কেমন লাগলো আজকের মানে জি পুরাতন অনেক ভার্সনে চাইতে তো নতুন ভার্সনে আমরা অনেক কিছু দেওয়ার চেষ্টা করছি, সেই দিক থেকে আপনাদের ফিডব্যাকটা কি, কেমন অনেক লাগলো? আপডেট ম্যাডাম, ওদের থেকে অনেক আপডেট। হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে ভালো, আগেরকার চেয়ে অনেক ভালো ম্যাডাম কিছু আছে। অনেক 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 ভালো, এটা অনেক আপডেট, অনেক সুন্দর। আপনি যেভাবে বুঝাইছেন, অনেক কষ্ট করছেন, অনেক বুঝাইছেন, খুব ভালোভাবে আমরা নিছি। তো
তো ঠিক আছে, আমরা যখন আমরা নতুন ভাবে যাব তখন আমাদের হয়তো অনেক ত্রুটি থাকতে পারে, তখন আমরা হয়তো প্রশ্ন করব আপনাদেরকে, একটু জানবো, আপনাদেরকে বিরক্ত করতেই হবে। কিন্তু আজকে যা বলেছেন খুব সুন্দর করে আপনি যা বললেন, আমরা মোটামুটি খুব ভালোভাবে নিছি আর কি। খুব ভালো লাগছে আপনার এই যে আচ্ছা, এইভাবে প্রশিক্ষণ আমরা দেওয়া। আসলে খুব ভাবে চেষ্টা করছি নতুন ভার্সনে আপনাদেরকে অনেক অপশন দেওয়ার, অথবা যেটা আমরা পুরাতন ভার্সনে দিতে পারি নাই সেটা আমরা নতুন ভার্সনে নিয়ে আসার চেষ্টা করছি। আর আপনারা তো নিজেরা এটা ব্যবহার করবেন, এটা সুফল পাবেন। আজকে যেহেতু আসলে বেশ কয়েকজন এখনো জয়েন করা আছেন, আমাদের দিক থেকে একটা রিকোয়েস্ট থাকবে, আমরা তো একটা কষ্ট করছি, আপনারা তো হয়তো বুঝতে পারতেছেন যে এটার পিছনে আমাদের অনেক শ্রম গেছে, হ্যাঁ, জি নতুন জি। ভাবে করার। 2 মিনিট দাদা। তো আপনারা যারা যারা অলরেডি আপনাদের তো নিজস্ব অনেক পরিচিতি থাকে, সেখানে একটু কাইন্ডলি আমাদের সম্পর্কে একটু বলবেন। এবং আপনারা যদি আমাদেরকে একটু নতুন আরো প্রতিষ্ঠান দিতে পারেন, জি তাহলে আমাদের জন্য একটু খুব ভালো হয়। হ্যাঁ, তারা সরাসরি নতুন ভার্সনে এসেই কাজ করবে। তো জি জি। ওইভাবে আপনারা একটু রিকোয়েস্ট অবশ্যই থাকবে, চেষ্টা হ্যাঁ, করবো ম্যাডাম। আপনারা আমাদেরকে একটু নতুন গ্রাহক আনার ক্ষেত্রে একটু হেল্প করেন। জি ম্যাডাম। জি আসলে জি ম্যাডাম, আমাদের ম্যাডাম এখানে আজকের আরো যে সমিতি আছে সবার সাথে কথা বলবো। আজ- অবশ্যই আপনাদের যে সুযোগ সুবিধাগুলো আছে এটা নিয়ে কথা বলবো অবশ্যই। ক্লোজ করছি, হ্যাঁ। ঠিক আছে, জি সবাইকে ম্যাডাম। অনেক থ্যাংক ইউ আপা, ধন্যবাদ, সে থ্যাংক ইউ। সকাল জি থেকে ম্যাডাম, বসছেন। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক কষ্ট করছেন, এই আপনি অনেক ট্রেনিংটা আসলে আপনাকে মজার ট্রেনিং না। আপনাকে যে অনেক আমি প্রশ্ন করছি ম্যাডাম, অনেক বিরক্ত করছি, আপনি মনে কিছু নিয়েন না, আপনাকে অনেক প্রশ্ন করছি, মনে কিছু নিয়েন না। না না, অনেক প্রশ্ন আসলে করেন নাই, যেগুলো প্রশ্ন করছেন আসলে জেনুইন প্রশ্নই করছেন, মানে এমনি এমনি কোনো প্রশ্ন করেন নাই। So এটা এটা নিয়ে আমার মনে করা আসলে কিছু নাই। আর এই ট্রেনিং যেটা, আমাদের এই ট্রেনিং টপিকটা আসলে একটা মানে মজা করার মতো কোনো জিনিস না, একটু মনোযোগ দিয়ে দেখা লাগে, আবার একটু বোরিং টাইপের। ধৈর্য সহকারে যে সবাই জয়েন করে তারপরে থাকছেন এবং এখনো আচ্ছা পর্যন্ত ম্যাডাম, আছেন, আপনারা তো এখনো আপনাকে পর্যন্ত আছেন। আরেকটা প্রশ্ন করি ম্যাডাম, আমাদের দুইটা দুইটা সংস্থা আছে, আরেকটা হচ্ছে এমআরএ অনুমোদন প্রাপ্ত, হয়তো বা আমরা আজকে এটা আমরা সার্টিফিকেট পেয়ে যাবো, এমআরএ ফাইনাল সার্টিফিকেট পেয়ে যাবো, ওইটারও কিন্তু আপনাদের এখানে আছে, ওইটারও কি আপডেট করতেছেন? হ্যাঁ হ্যাঁ, দুটাই, এমএফআই এবং কোপ দুটাই এখানে আছে। দুইটাই এখানে আছে না? জি জি, ওটা আমরা ফাইনাল সার্টিফিকেট হয়তো বা আমরা আজকে আমাদের এই যে ওই যিনি প্রধান নির্বাহী, উনি ঢাকায় বুধ বৃহস্পতিবার 2 দিনের ট্রেনিং এ ছিলেন, হয়তো ওনার আচ্ছা, কাছে দিয়ে দিবে, নয়তো আমরা আগামী সপ্তাহে পেয়ে যাবো ফাইনাল সার্টিফিকেট আর কি। আমরা তা আমরা দুইটাই আছি আর কি, আপনাদের সাথে আমরা দুইটা নিয়ে ঠিক আছি। আছে, সুযোগ আছে এখানে, আপনি দুটাই করতে পারবেন। না, এমন দুইটা কি নিয়ে আছি আমরা, অনেক আগে থেকেই আছি ম্যাডাম। ও আচ্ছা আচ্ছা, মানে এখন লাইসেন্সটা পাইলেন তাই তো? লাইসেন্স পায় হয়তো আজকে উনি নিয়ে আসবে সার্টিফিকেট লাইসেন্স ফাইনাল, আর হয়তো সামনে 1-2 দিনের মধ্যে, সামনের সপ্তাহে পেয়ে যাব। ঠিক আছে ভাই, তো ভালো থাকবেন সবাই, হ্যাঁ, তাহলে আজকের মতো ক্লোজ করছি। জি ম্যাডাম। আসসালামু আলাইকুম জি সবাই। ম্যাডাম। জি ম্যাডাম, আসসালামু আলাইকুম।